আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো এবং এই কদিনে তোমাদের যে কটা থার্ড সেমিস্টারের পরীক্ষা হয়েছে আশা করছি প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয়েছে এবং এরপর কিন্তু তোমাদের আগামীকাল রয়েছে ভূগোল পরীক্ষা। তো প্রত্যেকের ভূগোল পরীক্ষার প্রিপারেশন নিশ্চয়ই খুব ভালো রয়েছে। আমি আশাবাদী তোমরা ভূগোল পরীক্ষা খুব ভালো দেবে। তো তোমাদের অনেকের কাছ থেকে আমি রিকোয়েস্ট পেয়েছি যে স্যার লাস্ট মিনিট ভূগোলের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে দিন বা কিছু আমাদের সাজেশন দিন। তো তোমাদের প্রত্যেকের কথা মাথায় রেখে আমি একদম লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি। যে বিষয়গুলো বলে দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। আমি কিন্তু একদম পরপর ইউনিট ওয়াইজ তোমাদের বলে যাব। মানে পার্ট এ, পার্ট বি, পার্ট সি পরপর যে ইউনিটগুলো আমাদের রয়েছে প্রত্যেকটা পার্ট হিসাবে আমি প্রত্যেকটা কিন্তু তোমাদের আলোচনা করে দিচ্ছি। ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে এবং যে জায়গাগুলো যে টপিকগুলো আমি বলছি সেই টপিকগুলো কিন্তু পারলে একটু খাতাতে নোট করে নেবে। আমি জানি তোমাদের প্রত্যেকেই মানে একদম ফাটাফাটি প্রিপারেশন ভূগোল বিষয় রয়েছে। সমস্ত টপিক তোমাদের পড়া কমপ্লিট হয়ে গেছে। যারা হয়তো এখনো পর্যন্ত খুব একটা ভালো প্রিপারেশন নিতে পারোনি, আমার মনে হয় তাদের জন্য আজকের এই লাস্ট মিনিট সাজেশন খুবই ভালো হবে। তো চলো একদম শুরু করবো আমাদের পার্ট এ থেকে। পার্ট এ তোমরা প্রত্যেকেই জানো আমাদের রয়েছে প্রাকৃতিক ভূগোল এবং এর মধ্যে আমাদের প্রথম ইউনিট হচ্ছে মহিষাঞ্চরণ মতবাদ। তাহলে মহিষাঞ্চরণ মতবাদ থেকে তোমাদের প্রথমেই যেটা একটু মনে রাখতে হবে, এই মহিষাঞ্চরণের যে দিকগুলো রয়েছে এই দিক থেকে কিন্তু অনেক সময় অনেক প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে। তাহলে এক্ষেত্রে দেখো মহিষাঞ্চরণের দিক বলতে আমরা সাধারণত জানি যে আমাদের উত্তর দিকে যেগুলো সঞ্চারিত হয়েছিল যেমন আফ্রিকা, ইউরোপ এবং এশিয়া এবং পশ্চিম দিকে আমরা দুটো মহাদেশ দেখতে পাই, একটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ আমেরিকা। তাহলে এই উত্তর দিকে কোনগুলো হয়েছিল সঞ্চারিত এবং পশ্চিম দিকে কোনগুলো সঞ্চারিত হয়েছিল, এই দুটো জিনিস কিন্তু খুব ভালোভাবে তোমরা পড়বে। ক্লিয়ার হলো? তাহলে এই দুটো জিনিস একটু ভালো করে মনে রাখবে, উত্তর এবং তার সাথে সাথে পশ্চিম দিকে কোন কোন মহাদেশের সঞ্চরণ হয়েছিল। এবং আমরা মহিসঞ্চরণ মতবাদ পড়তে গিয়ে কিন্তু আমরা প্যানজিয়া, প্যানথালাসা, টেথিস সাগর, গন্ডোয়ানা ল্যান্ড, আঙ্গারা ল্যান্ড যেটা রয়েছে যেটাকে আমরা লরেশিয়া বলে থাকি। তাহলে এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখবে যে প্যানজিয়া বলতে আমরা কি বুঝি। সবাই আমরা জানি যদিও প্যানজিয়া মানেই হচ্ছে বিভিন্ন মহাদেশের একত্রিত অবস্থান। প্যান্থালাসা মানেই আমরা প্রত্যেকেই জানি যে বিশাল যে জলভাগ বা সমুদ্রভাগ। টেথিস সাগর জানি আমরা প্যানজিয়ার মাঝখানে অবস্থিত। এই কমন জিনিসগুলো কিন্তু পড়বে। এবং গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্গত কোনগুলো ছিল, আঙ্গারা ল্যান্ড বা লরেশিয়ার অন্তর্গত কোনগুলো ছিল, এই বিষয়গুলো কিন্তু মনে রাখবে। যেমন গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যে কি কি ছিল আমরা জানি, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, উপদ্বীপীয় ভারত, অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকা এগুলো ছিল। এবং আমাদের যে লরেশিয়া রয়েছে বা অঙ্গারা ল্যান্ড রয়েছে তার মধ্যে আমরা জানি ৩ টে পার্ট ছিল, উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়া। এই জায়গাটা একটু ভালো করে কিন্তু মনে রাখবে এবং এর সাথে সাথে দেখবে আমাদের বিভিন্ন যুগ দিয়ে প্রশ্ন আসে, যেমন মেসোজোইক যুগ রয়েছে, আমাদের সেনোজোয়িক যুগ রয়েছে, তার সাথে কার্বনিফেরাস যুগ। এগুলো কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে? তাহলে ইউনিট 1 এর এই জায়গাগুলো তোমরা একটু গুরুত্ব সহকারে পড়বে। এবার ইউনিট 2 তোমরা জানো যে অনেক বড় ইউনিট রয়েছে, আমাদের পুঞ্জিত ক্ষয় আছে, হিমবাহের কাজ আছে, ভৌমজলের কাজ আছে। তাহলে সবার আগে পুঞ্জিত ক্ষয় থেকে যেটা দেখবে এই চার্টটা মাথায় রাখবে দেখো। এই চার্ট থেকেই কিন্তু তোমাদের অনেকটা প্রশ্ন কভার হয়ে যাবে। যেরকম আমরা জানি যে আমাদের ধীর প্রবাহ রয়েছে, আমাদের দ্রুত প্রবাহ রয়েছে। তাহলে ধীর প্রবাহের মধ্যে কোনগুলো পড়ছে? তাহলে ধীর প্রবাহের মধ্যে আমরা জানি যে বিসর্পণ টাইপের যেগুলো রয়েছে সেগুলো ধীর প্রবাহ। এবং যেগুলো দ্রুত গতির প্রবাহ বা দ্রুত প্রবাহের মধ্যে আমরা জানি মৃত্তিকা রয়েছে, কর্দম রয়েছে, অবস্কর রয়েছে। এই জায়গাগুলো কিন্তু মনে রাখবে যে কোনগুলো ধীর প্রবাহের মধ্যে এবং কোনগুলো দ্রুত প্রবাহের মধ্যে। তাহলে এই যে চার্টটা আছে এই চার্টটা এখান থেকেও তোমরা দেখতে পারো বা প্রত্যেকটা টেক্সট বুকেও চার্ট কিন্তু দেয়া রয়েছে। তোমরা সেই চার্টটা একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে? তাহলে এই পুঞ্জ সঞ্চালনের যে ভাগ রয়েছে এটা একটু ভালো করে তোমরা দেখে নেবে যে কোনগুলো ধীর প্রবাহ এবং কোনগুলো দ্রুত বা আমাদের বেশ দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছে সেই জায়গাটা একটু দেখে নেবে। ঠিক আছে? এইবার একটু যদি নিচের দিকে চলে আসি তাহলে তোমরা যেটা মেইনলি পড়বে এই সলিফ্লাকশনটা ভালো করে কিন্তু পড়বে। ঠিক আছে? সলিফ্লাকশন এবং জেলিফ্লাকশন। আমরা জানি যে এই দুটোই আমরা মোটামুটি ধীর গতির প্রবাহই বলে থাকি এবং আমাদের যে পরিহিমবাহ অঞ্চল বা হিমবাহ অধ্যুষিত অঞ্চল রয়েছে সেই জায়গায় আমরা সলিফ্লাকশন দেখতে পাই। জেলিফ্লাকশনও আমরা সেই জায়গায় দেখতে পাই। কনজেলিফ্লাকশনও দেখতে পাই। দেখো একই রকম টার্ম এবং প্রত্যেকটার ক্ষেত্রে দেখো একজন করে উদ্ভাবকের নাম দেওয়া রয়েছে। মানে সলিফ্লাকশন এর কথা বলেছিলেন অ্যান্ডারসন। বাউলিক তিনি এটাকে জেলিফ্লাকশন বলেছেন। ঠিক আছে? কনজেলিফ্লাকশন এর কথা রয়েছে। তাহলে এগুলো কোন জায়গায় কোনটা দেখা যাচ্ছে এই ৩ টে জিনিস এখান থেকে দেখবে। মানে সলিফ্লাকশন, জেলিফ্লাকশন আরেকটা বললাম কনজেলিফ্লাকশন।
এবার দেখো সহজ বিষয়ের মধ্যে তো আমাদের ভূমিধস আমরা প্রত্যেকেই জানি ভূমিধস বিষয়টা কি। প্রস্তরছায়া স্খলন রয়েছে। এগুলো কিন্তু অনেকটাই এক্সাম্পল গুলো রয়েছে। মানে এই যে চার্টটা আমি একটু আগে তোমাদের দেখালাম, ওই চার্টটাই এখানে ডিটেইলস আকারে কিন্তু বিষয়গুলো রয়েছে। এবার তোমরা যদি হিমবাহে চলে আসো, হিমবাহ অ্যাকচুয়ালি তোমরা ক্লাস 10 এই মাধ্যমিকের সময় পড়েছিলে হিমবাহ। তো হিমবাহের প্রকারভেদ বলতে আমরা সাধারণত মহাদেশীয় জানি, পার্বত্য জানি, পাদদেশীয় জানি। তাহলে এখান থেকে কিন্তু তোমাদের সংজ্ঞা দিয়ে কোনো প্রশ্ন দেবে না। যদি আসে প্রশ্ন তাহলে উদাহরণ দিয়ে প্রশ্ন আসবে। তাহলে তোমরা এখান থেকে মহাদেশীয় হিমবাহের উদাহরণ, তার সাথে পার্বত্য হিমবাহের উদাহরণ এবং পাদদেশীয় হিমবাহের উদাহরণ, এই তিনটে এখান থেকে ভালো করে পড়বে। এগুলো কিন্তু ম্যাচিং টাইপ প্রশ্ন আসতে পারে। এইবার মেইন জায়গা হচ্ছে আরেকটা চার্ট, হিমবাহের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো গঠিত হচ্ছে। আমরা জানি কিছু ক্ষয়কার্যের ফলে হয়, কিছু সঞ্চয় কার্যের ফলে হয়। তাহলে কোনগুলো ক্ষয়কার্যের ফলে হিমবাহের হচ্ছে এবং কোনগুলো সঞ্চয় কার্যের ফলে, শুধু ভূমিরূপের নামগুলো ভালো করে মনে রাখবে। ঠিক আছে? তাহলে বিশেষ করে এখানে যেগুলো মানে খুব ইম্পর্টেন্ট মনে রাখার মতো, যেমন ঝুলন্ত উপত্যকা, তার সাথে হিমদ্রোণী যেটা আমাদের ইউ শেপের হয়, ঠিক আছে? রসে মতানে, এই জায়গাগুলো কিন্তু ভালো করে পড়বে। হিমশোপান রয়েছে, পিরামিড চূড়া, সার্ক, এরিটি, খাঁজকাটা টাইপের, মানে প্রত্যেকটা ভূমিরূপের বিশেষ যে কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু ভালো করে তোমরা দেখে যাবে। এগুলো বৈশিষ্ট্য দিয়ে কিন্তু ম্যাচিং টাইপ প্রশ্নও আসতে পারে। যে তোমাদেরকে হয়তো সার্ক দিয়ে দিল, হিমদ্রোণী দিয়ে দিল, ঝুলন্ত উপত্যকা এবং ফিয়র্ড দিয়ে দিল। যেমন ফিয়র্ড আমরা কি জানি? ফিয়র্ড আমরা প্রত্যেকেই জানি হিমবাহ অধ্যুষিত বা হিমবাহ উপত্যকা নিমজ্জনের ফলে ফিয়র্ড উপত্যকা তৈরি হয়েছে। তাহলে এই জায়গাগুলো একটু ভালো করে পড়বে। এবং সঞ্চয় কার্যের ফলে তো খুবই সহজ। সঞ্চয় কার্যের ফলে মেইনলি আমরা কি দেখতে পাই? গ্রাব রেখাই দেখতে পাই। এবার গ্রাব রেখার মধ্যে আবার অনেক কি পড়েছো? শ্রেণীবিভাগ, প্রান্তদেশীয় গ্রাব রেখা পড়েছো তোমরা। বিভিন্ন রকম গ্রাব রেখা রয়েছে। অত ডিটেইলস পড়ার দরকার নেই। এই গ্রাব রেখার বিষয়গুলো একটু শুধু নামগুলো মাথায় রাখবে। এবার আমরা যদি ভৌমজলের মধ্যে চলে আসি, মানে আমাদের যেটা আরেকটা পার্ট রয়েছে ৩ নাম্বার পার্টটা ভৌমজল। তাহলে ভৌমজলের মধ্যে আবহিক জল, সহজাত জল, উৎসন্ন জল। এই উৎসন্ন জলটা কিন্তু ভালো করে পড়ে রাখবে, কারণ এটা অনেক সময় প্রশ্ন আসে। ম্যাগমার মধ্যে সঞ্চিত যে উত্তপ্ত খনিজপূর্ণ জল, সেটাকে আমরা বলছি উৎসন্দ জল। তাহলে এই উৎসন্দ জলটা কিন্তু ভালো করে এখান থেকে পড়বে। আর কাশ ভূমিরূপের মধ্যে দেখো অনেক কিছু রয়েছে কাশ ভূমিরূপ। তাহলে প্রথমত হচ্ছে কাশ ভূমিরূপের জন্য কি প্রয়োজন? অবশ্যই চুনাপাথর প্রয়োজন। তাহলে এই পয়েন্টটা এখান থেকে ভালো করে মনে রাখবে। কাশ ভূমিরূপ বিকাশের জন্য প্রয়োজন হচ্ছে চুনাপাথর। এবং কাস্টের পুরো অর্থ তোমরা প্রত্যেকেই জানো, উন্মুক্ত প্রস্তরময় ভূমি। বাংলাতে যদি দেয় তাহলে এটা, এবং ইংলিশে যদি দেয় তাহলে বেয়ার স্টোনি গ্রাউন্ড হচ্ছে কাশ ভূমিরূপের পুরো অর্থ বা কাস্ট কথার পুরো অর্থ। তাহলে এগুলো একটু মাথায় রাখবে। এবং ভারতের উল্লেখযোগ্য কি কি কাস্ট অঞ্চল আছে, এই নামগুলো পড়তে হবে ভালো করে। এক্সাম্পল হিসাবে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। এইবার পৃথিবীর ক্ষেত্রেও সেম, উল্লেখযোগ্য কি কি কাস্ট অঞ্চল রয়েছে। দেখো এগুলো কিন্তু বোঝানোর মতো কিচ্ছু নেই, জাস্ট তোমাকে এগুলো মুখস্থ করে রাখতে হবে। তার মধ্যে বৃহত্তম কাস্ট গুহা, দীর্ঘতম কাস্ট গুহা এবং গভীরতম, এই তিনটে কিন্তু ভালো করে মাথায় রাখবে। ক্লিয়ার হলো? তাহলে এগুলো কিন্তু আমি বলে দিচ্ছি, যেই জায়গাগুলো মার্ক করে দিচ্ছি ভালো করে কিন্তু মাথায় রেখে যাবে। আমি জানি প্রত্যেকের পড়া মানে হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তাও বিষয়গুলো একটু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবার কাস্ট অঞ্চল পড়তে গিয়ে আমরা দেখো বিভিন্ন রকম শব্দ পাই, যেমন হলোক্রাস্ট, মেরোক্রাস্ট, সিউডোকাস্ট, ফ্লুভিও কাস্ট। দেখবে প্রত্যেকটা টেক্সট বইয়ে এগুলো ম্যাচিং টাইপ প্রশ্ন কিন্তু দিয়েছে। আমি জানি তোমাদের রেডি হয়ে গেছে, তাও লাস্ট বারের মতো বিষয়গুলো বলে দিচ্ছি। আছে তো? মনে পড়ছে তো? প্রত্যেকটা বইতেই কিন্তু টেক্সট বইতেই এই হলোক্রাস্ট, মেরোক্রাস্ট, সিউডোক্রাস্ট একদিকে দেয়া রয়েছে ক স্তম্ভে, আর খ স্তম্ভে দেয়া রয়েছে ডিটেইলস। তাহলে এগুলো ম্যাচিং টাইপ প্রশ্ন আসে এখান থেকে। তাহলে এই জায়গাটা এখান থেকে ভালো করে তোমরা দেখে নেবে। এইবার চলে এসো আমাদের কাস্ট ভূমিরূপের ক্ষেত্রে আরো যে ভূমিরূপগুলো রয়েছে তার মধ্যে এই যে টোটাল আমরা কাস্ট গুহা বা কাস্ট ভূমিরূপের উৎপত্তি নিয়ে যে আলোচনা করি, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা স্পিলিওলজি বলে থাকি। ঠিক আছে? তাহলে এই নামটা এখানে ভালো করে কিন্তু মনে রাখবে। ঠিক আছে? এইবার চলে এসো আমাদের যে পরেরটা রয়েছে, অর্থাৎ ইউনিট 3 জলবায়ু। ইউনিট 3 জলবায়ুর মধ্যে তোমরা চরম বা নিরপেক্ষ আর্দ্রতা, বিশেষ আর্দ্রতা এবং তার সাথে আপেক্ষিক আর্দ্রতা। এবং আপেক্ষিক আর্দ্রতা পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয়? শতকরা। তাহলে এটা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে রাখবে এটা ভালো করে। এবং এই যে প্রত্যেকটা দেখো এখানে সংজ্ঞা দেয়া রয়েছে, তোমরা চরম বা বিশেষ বা আপেক্ষিক প্রত্যেকটার সংজ্ঞা কিন্তু ভালো করে একটু পড়ে নেবে। ঠিক আছে? এখানে একটা ছক করে দেয়া রয়েছে এবং তার মধ্যে কি বললাম?
এই আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি এটার পরিমাপের একক হচ্ছে শতকরা। এটা কিন্তু আমাদের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে। ক্লিয়ার হলো? এইবার এই যে আমাদের আর্দ্রতা পরিমাপ করছি, আর্দ্রতা পরিমাপ কি করছি কোন যন্ত্রের সাহায্যে? হাইগ্রোমিটার। আর পরিমাপের একক হচ্ছে গ্রাম পার ঘনমিটার। আর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপকের যন্ত্র হচ্ছে সাইক্রোমিটার। তাহলে এই ৩ টে দেখা অলরেডি বোল্ড করাই আছে। এই ৩ টে কিন্তু ভালো করে পড়বে। কারণ এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আর্দ্রতা পরিমাপের যন্ত্রও দিতে পারে, পরিমাপের এককও দিতে পারে। আবার আপেক্ষিক আর্দ্রতা যেটা রয়েছে সেটার পরিমাপক যন্ত্র কিন্তু আলাদা। দেখো আর্দ্রতা পরিমাপের যন্ত্র কিন্তু হাইগ্রোমিটার, কিন্তু আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে সাইক্রোমিটার। তাহলে এই দুটো এখান থেকে মনে রাখবে। এবার ঘনীভবনের প্রকারভেদ রয়েছে। আশা করি প্রত্যেকেই পড়েছো। শিশির, কুয়াশা, ধোঁয়াশা, কুজ্ঝটিকা, তুহিন মেঘ। এইটা একটু ভালো করে দেখে রাখবে। প্রত্যেকের বইয়েই আছে বা এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। একদম সিম্পল এক লাইনে বিষয়গুলো লেখা রয়েছে। এবার মেঘ থেকে কিন্তু অনেক রকম প্রশ্ন আসে। এই একটা ছবি যদি মনে রাখো, এই একটা ছবি দেখে কিন্তু বিষয়গুলো তোমাদের মাথায় থাকবে। যে নিচু মেঘ মানে নিম্ন স্তরের মেঘ। 0 থেকে 2 কিমির মধ্যে আর 2 থেকে 6 এর মধ্যে হচ্ছে মাঝারি আর উচ্চ স্তরের মেঘ হচ্ছে 6 থেকে 13 কিলোমিটারে। তাহলে কোন স্তরে কোন মেঘ রয়েছে নামগুলো মনে রাখতে হবে। কারণ এই নামগুলো থেকে কিন্তু ম্যাচিং থেকে বলো, ট্রু ফলস বলো, অনেক রকম প্রশ্ন কিন্তু এই মেঘের যে প্রকারভেদ রয়েছে উচ্চতা অনুযায়ী সেটা কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তাহলে এই ছক দিয়েছি। তোমাদের কাছে নিজের কাছে যে টেক্সট বই আছে সেখানেও ছক থাকবে। সেখান থেকে কিন্তু বিষয়গুলো পড়বে। তাহলে এই যে আমি আর ডিটেইলস এ যাচ্ছি না। আমি মানে মেইন বিষয়টা তোমাদের বলে দিচ্ছি। উঁচু মেঘের মধ্যে কি, কি রয়েছে যেমন সিরাস, সিরোকিউমুলাস, সিরোস্ট্র্যাটাস এগুলো রয়েছে। এগুলোর প্রত্যেকটা পড়বে যেমন পাখির পালকের মতো। এটা হচ্ছে মেয়ার টেলস আমরা বলছি। একই রকমভাবে ম্যাকারেল আকাশ এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। পরীক্ষায় প্রশ্ন আসে। ম্যাকারেল আকাশ মানেই হচ্ছে কোন মেঘ? সিরোকিউমুলাস মেঘ। আবার রামধনু আমরা দেখতে পাই কোন মেঘ? সেটা হচ্ছে সিরোস্ট্র্যাটাস। তাহলে দেখো প্রত্যেকটা মেঘেরই আলাদা, আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু ভালো করে পড়বে। যেমন একটা দেখবে শিপ ক্লাউড রয়েছে। পশম মেঘ আমরা বাংলাতে বলি। তাহলে কোন মেঘকে বলি? অল্টো কিউমুলাস বলি। তাহলে ডাইরেক্টও প্রশ্ন আসতে পারে। আবার ম্যাচিং টাইপ প্রশ্নও কিন্তু এগুলো থেকে এই মেঘের এই প্রকারভেদ থেকে আসতে পারে। সুতরাং ভালো করে দেখে নেবে। এবং সবথেকে বেশি ঝড়ঝঞ্ঝা হয় আমরা প্রত্যেকেই জানি কিউমুলোনিম্বাস মেঘ থেকে। এটা আর আলাদা করে বলার কিছু নেই। ঠিক আছে? বৃষ্টিপাতের কারণে তোমরা ডিটেলস পড়ার এখানে কোনো দরকার নেই। জাস্ট দুটো তত্ত্ব মনে রাখবে কে, কে দিয়েছে। একটা হচ্ছে বরফ কেলাস তত্ত্ব, যেটা আমাদের ১ম কে দেন টর বার্জারন এবং পরবর্তীকালে সেটা ফিন্ডিসেন কিছু সংশোধন করেন। তাহলে এটা এখান থেকে মনে রাখবে। আর সংঘর্ষ সম্মিলন তত্ত্ব কে দিয়েছেন? এটা দিয়েছেন জর্জ বোয়েন। তাহলে এই দুটো জিনিস এখান থেকে মনে রাখবে। তাহলে বৃষ্টিপাতের তত্ত্ব, একটা বরফ কেলাস তত্ত্ব, একটা সংঘর্ষ সম্মিলন তত্ত্ব। কে, কে দিয়েছিলেন কোন তত্ত্ব এটা একটু ভালো করে মনে রাখবে। এইবার ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টির উদাহরণ আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টির উদাহরণটা একটু পড়ে রাখবে। যেমন আমরা জানি ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি, টর্নেডো, আয়লা এগুলো, এবং নাতিশীতোষ্ণ বা যেটাকে আমরা মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাত বলে থাকি, সেখানে আমরা উত্তর পশ্চিম ইউরোপে শীতকালে আমরা মেনলি দেখতে পাই সেই জায়গাগুলোতে বৃষ্টিপাত হয়। আর বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র কোনটা এবং একক কোনটা এটা একটু পড়বে। সবাই জানো রেনগজ হচ্ছে বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম। এইবার আমরা চলে আসবো আমাদের সব থেকে বড় ইউনিট রয়েছে বায়ুমণ্ডল। আমাদের পার্ট এ প্রাকৃতিক ভূগোলের মধ্যে সব থেকে বড় ইউনিট হচ্ছে বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডলে প্রথমেই যেটা পড়বে সেটা হচ্ছে শ্রেণী বিভাগ, যেটা হচ্ছে সমুদ্র তলদেশের। তাহলে আমরা জানি ৫ টা ভাগ রয়েছে। এবার এই ৫ টা ভাগ আমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। কোন ভাগের কি বৈশিষ্ট্য রয়েছে এটা পড়বে। ডিটেইলস এখানে আমি আর কিছু শেষ দিনে বলার কিছু নেই। ইম্পোর্টেন্ট জায়গাগুলো বলে দিচ্ছি। গায়োট মোস্ট ইম্পোর্টেন্ট একটা প্রশ্নের মধ্যে পড়ে। আমি স্টার মার্ক করে রাখলাম। আমি জানি প্রত্যেকেই পড়েছো, তাও কিন্তু বলে রাখলাম। এবং আমরা ইকো সাউন্ডার যন্ত্রের মাধ্যমে কি করি? সমুদ্রের গভীরতা নির্ণয় করছি। ঠিক আছে? তাহলে এটা এই যন্ত্রের নাম মনে রাখবে। এবং ফ্যাদম এটার সাহায্যেও কিন্তু আমরা কি করছি? এটা হচ্ছে একটা একক, পরিমাপের একক। তাহলে ১ ফ্যাদম মানে হচ্ছে 1.8 মিটার। এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে ১ ফ্যাদম মানে কি? ফ্যাদম দিয়ে তো আমরা কি করছি? সমুদ্র তলদেশের গভীরতা পরিমাপ করছি। তাহলে ১ ফ্যাদম মানে কত? এবার সমুদ্র জলের উষ্ণতা রয়েছে, লবণতা রয়েছে, এগুলো থেকে কিন্তু বেসিক কিছু জিনিস আমাদের জানতে হবে। তার মধ্যে যেটা এখানে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে এই প্রশ্নটা। সমুদ্র জলের পৃষ্ঠদেশের গড় বার্ষিক উষ্ণতা কত? এটা কিন্তু ভালো করে পড়বে। এবং একটা দেখবে তোমাদের আছে ওটেক, ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন। তাহলে এইটার পুরো নামটা কিন্তু ভালো করে
পড়ে রাখবে, ওটেকটা পড়ে রাখবে। এবার উষ্ণতার পর দেখো আমাদের রয়েছে এই অনুভূমিক বন্টন কোথায় কি রকম থাকে না থাকে। যেমন আমরা নিরক্ষীয় অঞ্চলে কত দেখতে পাই? 26.7 ডিগ্রি সেলসিয়াস। এটা একটু আমি স্টার মার্ক করে রাখলাম কারণ এটা প্রশ্ন আসার মধ্যে কিন্তু মানে একটা যথেষ্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রের উপর পৃষ্ঠের জলের উষ্ণতা কত হয়? এই জায়গাটা একটু ভালো করে পড়বে। ফটিক অঞ্চল, অফটিক অঞ্চল এটা ভালো করে পড়বে। সবাই আমরা জানি ১০০ থেকে ২০০ মিটারের মধ্যে আমরা কি দেখতে পাই? সূর্যের আলো সরাসরি পড়ছে। তাহলে এটা হচ্ছে ফটিক অঞ্চল মানে আলোকযুক্ত যে অঞ্চল, সূর্যের আলো যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে। আর তার নিচে মানে ২০০ মিটারের নিচে চলে গেলে কি এই অঞ্চলটাকে আমরা কি বলি? অফটিক অঞ্চল বা আলোক শূন্য অঞ্চল। সমষ্ণ রেখা কি? এটা পড়বে। আমি জানি প্রত্যেকেই পড়েই রেখেছো, তাও এটা কিন্তু ভালো করে একটু দেখে নেবে। এবার লবণতার মধ্যে সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে এই সোডিয়াম ক্লোরাইড, কারণ এটাই আমরা সমুদ্র জলে কি দেখতে পাই? সবথেকে বেশি দেখতে পাই। এবার শুধু এটা জানলে তো হবে না। কেন দেখো আমি বলছি এটা এই জায়গাটা এত ইম্পোর্টেন্ট, কারণ প্রথম ৪ টে মনে রাখবে। ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়াম সালফেট, তার সাথে ক্যালসিয়াম সালফেট মানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট এবং হচ্ছে ক্যালসিয়াম সালফেট। এবার প্রত্যেকটার এই যে আমাদের ভ্যালু গুলো দেয়া রয়েছে কত পার্সেন্ট করে থাকে, এইটা থেকে কিন্তু ম্যাচিং টাইপ মানে ম্যাচিং টাইপ দিতে পারে, তার সাথে সাজাতেও দিতে পারে তোমাদের। যে ক্রমানুযায়ী ছোট থেকে বড় বা বড় থেকে ছোট অনুযায়ী সাজাও। তো সাধারণত বড় থেকে ছোটটাই আশা করা যায় তোমাদের পরীক্ষাতে দেবে। এবার বড় মানেই হচ্ছে সবথেকে বেশি আমরা কোন লবণ দেখতে পাই? সোডিয়াম ক্লোরাইড দেখতে পাই, তাহলে ওটা আগে আসবে, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরে ম্যাগনেসিয়াম সালফেট এবং সবার শেষে ক্যালসিয়াম সালফেটটা আসবে। তাহলে এখানে কিন্তু শুধু নাম মনে রাখলে হবে না, পার্সেন্টেজ কত শতাংশ করে সমুদ্রে এই লবণগুলো আমরা পাই সেই পার্সেন্টেজটা মনে রাখতে হবে। এবার লবণাক্ততার পরিমাপ আমরা কোন যন্ত্রের সাহায্যে করি? হাইড্রোমিটারে করি। এটা মনে রাখবে ভালো করে। ঠিক আছে? এবার কোন মহাসাগরের গড় লবণতা কত? এটা কিন্তু ভালো করে পড়ে নেবে। ঠিক আছে? আলাদা করে আমি আর মুখে বললাম না। দেখে নেবে যে কোন মহাসাগরে লবণতার পরিমাণ কতটা করে রয়েছে। আবার বিভিন্ন সাগরের ক্ষেত্রেও লবণতা রয়েছে বিভিন্ন, যেমন লোহিতে কত, ভূমধ্যসাগরে কত, এগুলো দেখবে। আবার নদীর মোহনাতে আমরা কি দেখি? লবণতার পরিমাণ গিয়ে কিছুটা কমে যাচ্ছে। তাহলে কোন নদীতে কতটা লবণতা রয়েছে সেটাও একটু পড়ে রাখবে। এবার এই টিএস ডায়াগ্রামটা না খুব ভালো করে পড়বে, যেটাকে আমরা টেম্পারেচার এবং স্যালিনিটি ডায়াগ্রাম বলছি, মানে তাপমাত্রা আর স্যালিনিটি মানে লবণতা। তাহলে যে আমরা দেখছি যে যে একটা নির্দিষ্ট গভীরতায় উষ্ণতা আর অন্যদিকে লবণতা স্থাপন করে একটা লেখচিত্র তৈরি করছি, সেটাকে আমরা বলছি টিএস ডায়াগ্রাম। এবং হ্যালোক্লাইন স্তর বহু বইয়ে প্রশ্ন আছে বহু জায়গায়। ২০০ থেকে ১০০০ মিটার গভীরতায় আমরা দেখতে পাই লবণতা অত্যন্ত দ্রুত হারে পরিবর্তিত হয়। তাহলে সেই জন্য সেই স্তরটাকে আমরা কি বলছি? হ্যালোক্লাইন স্তর বলছি। ক্লিয়ার হলো? এবার ঘনত্ব রয়েছে আমাদের। ঘনত্ব থেকে কি, কি পড়বে দেখো বলে দিচ্ছি। ঘনত্ব থেকে তোমরা যেগুলো পড়বে সেটা হচ্ছে পরিমাপের একক আর পরিমাপের যন্ত্র। এই দুটো কিন্তু ভালো করে মনে রাখবে। অনেক কিছুই লেখা রয়েছে কিন্তু লাস্ট মিনিটের সাজেশনের জন্য এগুলো বিশেষ মনে রাখা প্রত্যেকের দরকার। এবার লাস্ট পার্ট এখানকার রয়েছে সামুদ্রিক সম্পদ। তাহলে সামুদ্রিক সম্পদের মধ্যে এই সি উইডটা ভালো করে তোমরা পড়বে, যেটাকে আমরা বাংলাতে সামুদ্রিক আগাছা বলে থাকি। আর পার্ল কালচার মানেই হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে যখন আমরা ঝিনুক চাষ করে সেখান থেকে পার্ল বা মুক্তো সংগ্রহ করি সেটাকে আমরা বলি পার্ল কালচার। বোঝা গেছে? ওটেকের পুরো অর্থ আগেই বলে দিয়েছি, এখানে লেখা রয়েছে। ভালো করে মুখস্থ করবে কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন ওটেকের পুরো অর্থ এটা প্রশ্ন আসতে পারে। এবার এই ছকটা একটু মনে রাখলেই কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে সামুদ্রিক সঞ্চয়ের শ্রেণীবিভাগ সম্পর্কে। ঠিক আছে? এইটা একটু ভালো করে দেখে নেবে তোমরা। ঠিক আছে? যে কোন জায়গায় আমরা কি দেখতে পাই, সিন্ধুকর্দকে কিভাবে ভাগ করছি, চুন জাতীয় আছে, টেরোপড আছে, গ্লোবিজারিনা আছে, সিলিকা জাতীয় আছে, কোনটাতে কিসের পরিমাণ কত থাকে। যেমন 67% হচ্ছে ক্যালসিয়াম থাকে আমরা দেখতে পাই রিনাতে। আবার 80% বেশি থাকে সবথেকে টেরোপডে। তাহলে কোনটাতে সবথেকে বেশি হচ্ছে? টেরোপডে সবথেকে বেশি হচ্ছে। এই ছোটখাটো জিনিসগুলো ভালো করে মাথায় রাখবে। আর প্রত্যেকটা মহাসাগর সম্পর্কে ছোট, ছোট করে কিছু ইনফরমেশন আমাদের মাথায় রাখতে হবে। যেমন প্রশান্ত মহাসাগর পড়বে, যেটা প্রশান্ত মহাসাগরে আমরা অ্যালবাট্রাস মালভূমি দেখতে পাই। একই রকমভাবে আটলান্টিকে গেলে আমরা টেলিগ্রাফ মালভূমি দেখতে পাবো। এই ছোটখাটো জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে কারণ এগুলো কিন্তু প্রশ্ন আসে। এবং প্রত্যেকটা মহাসাগরের নিচে যে আমাদের সামুদ্রিক খাতগুলো রয়েছে, যেমন প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে মারিয়ানা খাত রয়েছে, আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রেও আমরা জানি আমাদের ভারত মহাসাগরের ক্ষেত্রে সুন্দা খাত রয়েছে। তাহলে কোন জায়গায় কোন খাতগুলো রয়েছে সেটা কিন্তু এখান থেকে পড়বে। ক্লিয়ার হয়েছে?
এই টোটাল আমাদের গেল বায়ুমণ্ডল চ্যাপ্টার। এইবার আমাদের পার্ট এর লাস্ট চ্যাপ্টার রয়েছে জীবমণ্ডল। এই জীবমণ্ডলের মধ্যে থেকে কয়েকজনের নাম আমাদেরকে সবার আগে ভালো করে মনে রাখতে হবে। এই নামগুলো আমি আসছি, তার আগে একটু বলে দিচ্ছি। এই জীবমণ্ডল হচ্ছে বাস্তুতন্ত্রের বৃহত্তম একক। এইটা কিন্তু মাথায় রাখবে। আমি জানি পড়েছো, মুখস্থ রয়েছে, তাও একটু মাথায় রাখবে, কারণ এটা কিন্তু আমাদের প্রশ্ন আসে। এবং এই যে আমরা বাস্তুতন্ত্র, জীবমণ্ডল পড়তে গিয়ে যে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলছি, এই শব্দটা কিন্তু প্রথম ব্যবহার করেন ট্রান্সলে। সেই জন্যই ট্রান্সলেকে আমরা কি বলি? বাস্তুতন্ত্রের জনক বলি। এইবার এখানে বাস্তুতন্ত্রের সাথে সাথে তাহলে বাস্তুবিদ্যা বিষয়টাও আসে। তাহলে বাস্তুবিদ্যা এই শব্দের প্রথম প্রয়োগ কিন্তু করেছিলেন আর্নেস্ট হেকেল। কিন্তু বাস্তুবিদ্যার জনক আবার হচ্ছেন ইপি ওডাম। তাহলে এই যে আমরা মোট তিনটে নাম পেলাম, বাস্তুতন্ত্র একজন, বাস্তুবিদ্যা একজন আমরা পেলাম, শব্দের প্রথম ব্যবহার কে করেছিল, আর বাস্তুতন্ত্রের জনককে। তিনটে কিন্তু আলাদা জিনিস, দেখো একটা নাম কিন্তু তিন জায়গায় নেই, আলাদা আলাদা নাম আছে। সুতরাং এইটা একটু ভালো করে মনে রাখবে, ঠিক আছে? এবারে ইকোটোন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পাশাপাশি আমরা কি জানি যে দুটো বাস্তুতন্ত্রের যে মধ্যবর্তী স্থানে একটা পরিবর্তনশীল অঞ্চল, যেখানে জীববৈচিত্র্য প্রচুর পরিমাণে থাকে, সেখানে আমরা কি বলছি? সেই জায়গাটাকে ইকোটোন বলছি। বায়োম, ভালো করে পড়বে। বায়োম হচ্ছে বৃহত্তম বাস্তুতান্ত্রিক এককের মধ্যে পড়ছে। এবার সিন ইকোলজি আর অট ইকোলজি মানে তোমরা প্রত্যেকেই জানো। সিন মানে হচ্ছে সমগ্র বাস্তুতন্ত্র নিয়ে যখন আলোচনা করি, আর অট ইকোলজি মানে গোটা বাস্তুতন্ত্রের একটা সিঙ্গেল মাত্র জীব প্রজাতি নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন সেটাকে বলছি অট ইকোলজি। তাহলে এই সিন ইকোলজি এবং অট ইকোলজিটা ভালো করে পড়বে। এবং শ্রেণীবিভাগ যেটা রয়েছে, ছক দেখেই নেবে। এবার লোটিক আর লেন্টিক, বহু জায়গায় প্রশ্ন রয়েছে এবং অনেকেরই কিন্তু ভুল হয়, কোনটাকে লোটিক বলবো আর কোনটাকে লেন্টিক বলবো। তাহলে লোটিক মানে হচ্ছে যেটা প্রবহমান, আর প্রবহমান মানে কি হবে? নদীর জলের, কারণ নদীর জল তো এক জায়গায় স্থিরবদ্ধ হয়ে থাকে না, প্রবহমান তো, সেই জন্য ওটাকে আমরা বলি লোটিক। আর লেন্টিকটা হচ্ছে যেগুলো স্থায়ী, মানে এক জায়গায় জল ওখানেই আছে, কোনো প্রবাহ বা স্রোত নেই, যেমন পুকুরের জল আমরা দেখি আবদ্ধ, তাই না? তাহলে এটা হচ্ছে লেন্টিক বাস্তুতন্ত্র বলছি। তাহলে এইটা একটু ভালো করে মনে রাখবে, কোনটা লেন্টিক আর কোনটা লোটিক। নেকটনটা কি আর বেনথসটা কি, এই দুটো জিনিস পড়বে। যেগুলো স্বাধীনভাবে এই জলে সাঁতার কেটে ঘুরে বেড়াচ্ছে, সেগুলোকে আমরা বলছি নেকটন। আর যেগুলো জলের নিচে রয়েছে, যে সমস্ত প্রাণীগুলো, যেমন কাঁকড়া জাতীয় প্রাণীগুলো, সেগুলোকে আমরা কি বলি? বেনথস বলি। পুষ্টি স্তর বা খাদ্য স্তরটা পরপর পরপর সাজালে কিভাবে আমরা কোন স্তরে কাকে পাচ্ছি, কোন প্রাণীদের পড়বে। আর উৎপাদক মানেই আমরা জানি সবুজ উদ্ভিদ, শৈবাল, ছত্রাক, তৃণ, বিভিন্ন। এরপর আস্তে আস্তে আমাদের আছে তৃণভোজী, মাংসাশী, প্রত্যেকটাতেই কি রয়েছে? বিভিন্ন প্রাণী রয়েছে তো। তাহলে এইটা একটু নিজেরাই পড়বে। দেখো একদম সহজ জিনিস রয়েছে, জানি পড়ে নিয়ে এসো প্রত্যেকে, তাও শেষবারের মতো বলছি। এবার খাদ্য পিরামিডের ক্ষেত্রে আমরা জানি আমাদের তিন ধরনের পিরামিড আছে। সংখ্যার পিরামিড রয়েছে, শক্তির পিরামিড এবং হচ্ছে জীবভর পিরামিড। তাহলে এইটা একটু ভালো করে দেখে নেবে, কোনটা কোন পিরামিডের আন্ডারে কি কি আসছে না আসছে, এবং প্রত্যেকটা দেখো একক আছে, এককটা পড়বে। এবং সমস্ত কিছু মিলিয়ে আমাদের রয়েছে খাদ্য শৃঙ্খল বা ফুড চেন। তাহলে একটা খাদ্য শৃঙ্খল মানে ঘাস, ঘাস থেকে ঘাস ফড়িং, তারপরে গিরগিটি, বাজ পাখি, এই রকম যে সিকোয়েন্স গুলো রয়েছে। এবং তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে শক্তি প্রবাহ। আমরা কি দেখতে পাচ্ছি? একমুখী, দেখো তো একদিকেই যাচ্ছে না, রিটার্ন হচ্ছে কি? রিটার্ন কিন্তু হচ্ছে না, একদিকেই শক্তি প্রবাহ হচ্ছে। এবং এই খাদ্য শৃঙ্খলেরই বিজ্ঞান ভিত্তিক সংজ্ঞা দিয়েছেন বিজ্ঞানী ওডাম। এইটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্ক করে রাখলাম। ক্লিয়ার হলো? এইবার এখানে ছকে এগুলো তোমরা নিজেরাই পড়েই নিয়েছো, জলভাগের, খাদ্য শৃঙ্খল, স্থলভাগের। এবার আমরা একদম চলে আসব এই যে এখানে আমাদের খাদ্য জাল বা ফুড ওয়েব রয়েছে। তাহলে কয়েকটা খাদ্য শৃঙ্খল মিলে কি তৈরি হয়? কয়েকটা খাদ্য শৃঙ্খল মিলেই আমাদের তৈরি হচ্ছে খাদ্য জাল, যেটাকে ইংরেজিতে আমরা বলছি ফুড ওয়েব। ঠিক আছে? এবার দেখো এখানে জিপিপি আছে, এনপিপি আছে, এগুলো পড়বে। জিপিপি, এনপিপি আমি জানি পড়ে নিয়েছো, তাও একবার এটা কিন্তু ভালো করে দেখে নেবে। এবং ইকোলজি একটু আগেও বলেছিলাম, এই শব্দের উদ্ভাবক হচ্ছে আর্নেস্ট হেকেল। ঠিক আছে? এইবার এখানে আমরা চলে আসবো সকল শক্তির উৎস, তো আমরা সৌরশক্তি বা সূর্য তো জানি, একই রকম ভাবে বাস্তুতন্ত্রের ক্ষেত্রে আমরা কি দেখছি? সৌরশক্তি। কারণ এই সৌরশক্তিকে আবদ্ধ কে করছে? উৎপাদক করছে। উৎপাদক মানেই হচ্ছে সবুজ উদ্ভিদ। তাহলে বাস্তুতন্ত্রের সকল শক্তির মূল উৎস কিন্তু সূর্য। এবারে সূর্যের যে আলো বা তাপ বা রশ্মি, সেটাকে উৎপাদক কি করছে? উৎপাদক আমাদের অ্যাবজর্ব করছে।
তাহলে এইটা একটু মনে রাখবে এবং এখান থেকে কোন জিনিসটা ইম্পর্টেন্ট? ১০% সূত্র। আমরা সবাই জানি লিন্ডেম্যান দিয়েছিলেন। তো এটা কিন্তু নামটা ভালো করে মনে রাখবে। ১০% সূত্র কে দেন? লিন্ডেম্যান দিয়েছিলেন। ঠিক আছে? তাহলে এই কিছু আমাদের গেল বাস্তুতন্ত্রের বা জীবমণ্ডলের পার্টটা। এবার পার্ট বি তে চলে আসি জনসংখ্যা। জানো অনেক বড় ইউনিট রয়েছে জনসংখ্যা। তাহলে জনসংখ্যা থেকে আদমশুমারি সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে এগুলো ভালো করে পড়বে। ভারতে কত সালে প্রথম শুরু হয় জনগণনা? এই জায়গাগুলো কিন্তু ভালো করে সালগুলো মনে রাখবে এবং আমরা কোন ডেটটাকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে পালন করে থাকি? ১১ই জুলাই। ঠিক আছে? এই ১১ই জুলাই কিন্তু আমরা বিশ্ব জনসংখ্যা দিবস পালন করে থাকি। এবার কোন মহাদেশে কতটা জনসংখ্যা রয়েছে তার আমাদের পড়তে হবে কিন্তু একটু এই শতকরা হার বা পার্সেন্টেজটা। ঠিক আছে? এইটা একটু মাথায় রাখবে। প্রত্যেকের বইয়ে আছে এবং এটা একটু আলাদা রকম থাকতে পারে। মানে আলাদা বলতে যেহেতু আমাদের সব বইয়ে একই রকম ডেটা নেই। কোনো বইয়ের পুরনো ডেটা আছে, কোনো বইয়ে নতুন ডেটা আছে। সব রকম মিলিয়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখব যে একটু কম বেশি থাকতে পারে। তো মোটামুটি আমি একদম রিসেন্ট ডেটাটাই তোমাদের দেয়ার এখানে চেষ্টা করেছি ২০২৪। তোমরা যেকোনো বই থেকেও এটা দেখে নিতে পারো। ঠিক আছে? এইবার একটু নিচের দিকে যদি চলে আসি তাহলে এখানে আমাদের জনসংখ্যার বন্টন সম্পর্কে রয়েছে দেখো জনসংখ্যার বন্টন। আমরা জনঘনত্ব অনুযায়ী দেখব অতি নিবিড়, নিবিড়, নাতি নিবিড়, বিরল এবং অতি বিরলের জায়গাগুলো কি, কি আছে। এগুলো ভালো করে পড়বে। এবং আমাদের বিশ্বের যে প্রথম ১০ টা জনবহুল দেশ রয়েছে তার মধ্যে আমরা এখন বর্তমানে কি জানি? ভারত আমাদের ১ নম্বরে রয়েছে। ঠিক আছে? তারপরে আমাদের চীন রয়েছে। এইভাবে আমাদের বিশ্বের জনসংখ্যার পরিপ্রেক্ষিতে। তাহলে ভারতে বসবাস করছে গোটা বিশ্বের কত শতাংশ মানুষ? 17.78 এইটা কিন্তু একটু ভালো করে মনে রাখবে। এবং এই তথ্যটা কিন্তু জুলাই ২০২৪ অনুযায়ী ভালো করে মাথায় রাখবে। তোমাদের বইয়ে কিন্তু অন্য ইনফরমেশন ও থাকতে পারে। তো তার আগে দেখতে হবে সেই ইনফরমেশনটা কোন সালের রয়েছে সেটা দেখেই কিন্তু এটা তৈরি করা রয়েছে। ঠিক আছে? কারো, কারো বই রয়েছে যেগুলোতে দেখবে চীন ১ম এ রয়েছে, 2nd এ ভারত রয়েছে। ঠিক আছে? এবার এই কার্যকরী জমি অনুপাতের থেকে সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে মানুষ জমি অনুপাত বা ম্যান ল্যান্ড রেশিও। এটা ভালো করে পড়বে তোমরা। তার থেকেও বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা আমরা সবাই জানি। এইবার তোমরা পড়বে এই জনাধিক্য রয়েছে, জনস্বল্পতা রয়েছে, জনবিস্ফোরণ রয়েছে। এই জনবিস্ফোরণ আমরা জানি যদি অত্যাধিক হারে যদি অল্প সময়ের মধ্যেই জনসংখ্যা খুব দ্রুত হারে বৃদ্ধি পায়। যেমন ভারত, বাংলাদেশে আমরা কি দেখছি? জনবিস্ফোরণ ঘটছে। তো এইটা একটু ভালো করে জনবিস্ফোরণ, কাম্য জনসংখ্যা পড়বে। ক্লিয়ার হয়েছে? এইবার ইম্পোর্টেন্ট সাজেশনের মধ্যে তোমাদের আমি বলে দিচ্ছি, একটু নিচের দিকে আসলেই এই পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টর যেটা কিসের সাথে যুক্ত? এটা আমাদের কিন্তু পরিব্রাজন বা মাইগ্রেশনের সাথে যুক্ত। এটা ভালো করে পড়বে তোমরা। পুশ ফ্যাক্টর এর মধ্যে কোনগুলো পড়ে? পুশ ফ্যাক্টর মানে বাধ্য হয়ে মানুষ যখন অন্য জায়গায় চলে যাচ্ছে। তাহলে যদি প্রাকৃতিক বিপর্যয় হয়, রাজনৈতিক সমস্যা আসে, যুদ্ধ, বেকারত্ব, দেশভাগ, এগুলো তো মানুষ ইচ্ছা করে অন্য জায়গায় যাচ্ছে না। বাধ্য হয়ে মানুষ তার উৎসস্থল বা বাসস্থান ত্যাগ করে অন্য জায়গায় চলে যাচ্ছে। আর যেগুলো হচ্ছে আকর্ষণ করছে তোমাদেরকে বা আমাকে, তাহলে মানুষ যখন দেখছে আমার অন্য জায়গায় গেলে উচ্চ আয় হবে, ইনকাম বেশি হবে, লাভজনক পেশা, উন্নত সুযোগ সুবিধা যখন মানুষ পায়, তখন কি হয়? মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে। তখন সেগুলোকে আমরা বলছি আকর্ষণ শক্তি বা পুল ফ্যাক্টর। তাহলে পুশ ফ্যাক্টরের মধ্যে কোনগুলো আর পুল ফ্যাক্টরের মধ্যে কোনগুলো পড়ছে এটা একটু ভালো করে পড়বে। এইবার এর সাথে চলে আসো এই মেধা পাচারে আমাদের রয়েছে একটা ব্রেন ড্রেন আর একটা হচ্ছে ব্রেন গেন। এটাও কিন্তু অনেকটা আমাদের এই যে আগে যে পার্টটা বললাম ওর সাথে রিলেটেড রয়েছে। যখন দেখি আমরা বুদ্ধিজীবী গবেষক চলে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে কি? তখন আমরা দেখি উন্নত দেশে চলে গেলে উন্নয়নশীল দেশের ক্ষেত্রে ক্ষতি। তাহলে ব্রেন ড্রেন হয়ে গেল। আর উন্নত দেশ কি হলো? মেধা সম্পন্ন মানুষ পেয়ে গেল। তাহলে সেখানে মেধা অনেক লাভ হলো। মানে তাদের ক্ষেত্রে মেধা আমদানি বা ব্রেন গেইন হয়ে গেল। এবার বয়সলিঙ্গ পিরামিড তোমরা প্রত্যেকটা জায়গা থেকে উদাহরণগুলো কিন্তু মনে রাখবে। ১ম শ্রেণী পিরামিডের মধ্যে কোন, কোন দেশ পড়ে? জানি যেগুলো হচ্ছে একদম আন্ডার ডেভেলপড কান্ট্রি গুলো রয়েছে। বিশেষ করে দক্ষিণ আমেরিকার বিশেষ কিছু দেশ যেগুলো আমাদের কিসের মধ্যে পড়ে? ১ম শ্রেণীর জনসংখ্যা পিরামিডে। ২য় শ্রেণীর মধ্যে কোন, কোন দেশ পড়ছে? ৩য়, ৪র্থ এবং ৫ম শ্রেণীর মধ্যে কি, কি পড়ছে? এবং প্রত্যেকটাতেই দেখবে লেখা রয়েছে কোনটা ঘন্টা আকৃতির, কোনটা নাশপাতি আকৃতির। এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের অবশ্যই আসবেই আসবে। এবার চলে আসবো জনবসতি।
আর জনবসতি আসলেই আমাদের কিন্তু প্রথমেই মনে রাখতে হবে গ্রামীণ বসতি বলতে আমরা কি বুঝি। ৫,০০০-এর কম জনসংখ্যা হবে এবং ৪০০ জনের কম কি হবে জনঘনত্ব, এবং ৭৫% মানুষই যদি দেখি কৃষি কাজের সাথে যুক্ত, তখনই সেটাকে বলছি আমরা গ্রামীণ জনসংখ্যা। আর সবুজ গ্রাম একটু ভালো করে মনে রাখবে। আমি জানি প্রত্যেকেই পড়েছো, তাও একটু বলে দিলাম। এবং তার সাথে হচ্ছে হ্যামলেট। হ্যামলেটের কিন্তু বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়ে যাবে। এবার চলে আসো একদম এই গোষ্ঠীবদ্ধ ছবিগুলো পড়বে। কোন জায়গায় আমরা গোষ্ঠীবদ্ধ জনবসতি দেখতে পাই, কোন জায়গায় বিক্ষিপ্ত জনবসতি দেখতে পাই। দেখো ছবি দিয়ে, দিয়ে কিন্তু নোটস গুলো তৈরি করা, এবং রৈখিক জনবসতি কোনগুলো জায়গায় আমরা দেখতে পাচ্ছি। যেমন রৈখিক মানে আমরা জানি রেলপথ, রেল লাইনের ২ ধারে দেখো, ২ ধারেই বসতি গড়ে উঠেছে। একটা নদীর ২ ধারে নদীকে কেন্দ্র করে বসতি তৈরি হয়েছে। এইভাবেই কিন্তু জিনিসগুলো তৈরি হয়েছে। তার সাথে জলবিন্দু বসতি আর শুষ্ক বিন্দু বসতিটা ভালো করে পড়বে। এবার একটু নিচের দিকে চলে আসলে তোমরা দেখবে এই যে আদমশুমারি অনুযায়ী আমরা যে ভাগ করেছি, প্রথম শ্রেণীর শহর, দ্বিতীয় শ্রেণীর শহর, এই করে ৬টা ভাগ রয়েছে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের রয়েছে কোন জায়গায় কত জনসংখ্যা। এটা একটু ভালো করে পড়বে। এবার কর্মধারার ভিত্তিতে প্রত্যেকটা শহরের উদাহরণ পড়তে হবে, আর কিছু না। সংজ্ঞা দিয়ে তো তোমাকে প্রশ্ন দেবে না, তোমাকে দেবে একটি প্রশাসনিক শহর হলো, তাহলে কি হবে? যদি আমাদের ভারতের ক্ষেত্রে হয় তাহলে নতুন দিল্লি বা চণ্ডীগড় হতে পারে। আর যদি আন্তর্জাতিক হয় তাহলে সুইজারল্যান্ডের জেনেভা হতে পারে। তাহলে এগুলো প্রত্যেকটা শহরের উদাহরণগুলো পড়তে হবে। সাংস্কৃতিক শহর আমরা কি জানি? আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে শান্তিনিকেতন, ইংল্যান্ডের ক্ষেত্রে অক্সফোর্ড রয়েছে। ধর্মীয় শহর মানে ভারতের বেনারস, হরিদ্বার, সৌদি আরবের মক্কা, এই জায়গাগুলো রয়েছে। তাহলে কোন ধরনের শহরের উদাহরণ কি, কি আছে এটা একটু ভালো করে পড়বে। ঠিক আছে? আচ্ছা। এবার আয়তন অনুযায়ী যদি আসো তাহলে ইওপলিস রয়েছে, পলিস রয়েছে। বিশেষ করে আমাদের প্রশ্ন আসে, ভারতে মোট বর্তমানে আমরা দেখতে পাই ৫৩ টা মহানগর আছে। এবং এর মধ্যে হচ্ছে মুম্বাই সবথেকে বড় বৃহত্তম মহানগরের মধ্যে পড়ছে। আর মেগা সিটি হলে জনসংখ্যা কত হবে? ৫০ লক্ষ বা ১ কোটির বেশি জনসংখ্যা হবে। এটাকে আমরা বলছি মেগা সিটি। এবার পৌরপুঞ্জ, পৌর মহাপুঞ্জ আশা করি সবাই পড়েছো। ইম্পোর্টেন্ট হচ্ছে লাস্টের এটা নেক্রোপলিস, যেটাকে আমরা বলি সিটি অফ ডেথ। ভূতের নগরী বলে থাকি হরপ্পা মহেঞ্জোদারো, মানে একদম ধ্বংস হয়ে গেছে, সেটাকে আমরা বলছি নেক্রোপলিস। এটা একদম লাস্ট পর্যায়ে। রারবান, দ্বৈত নগর রয়েছে, টুইন সিটি আমরা বলছি। উদাহরণ টুইন সিটির মনে রাখবে কলকাতা, হাওড়া এবং এই হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, যেটাকে বাংলাতে কি বলি? যমজ শহর বলে থাকি। দ্বৈত নগরও বলা হয়, তার সাথে দেখবে দিতে পারে বাংলাতে আরেকটা শব্দ যমজ শহর বা টুইন সিটি। এবারে এই উমল্যান্ড রয়েছে, পৌরপিণ্ড রয়েছে, এবং তার সাথে সিবিডিটা ভালো করে পড়বে, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। কেমন? এইবার একটু নিচের দিকে যদি চলে আসি, এখানে অনেক ইনফরমেশন, কোন শহরকে বা কোন জায়গাকে আমরা কি নামে বলি, এটা একটা এখানে রয়েছে। তোমাদের আশা করি অনেকের বই রয়েছে। এটা একটু পারলে পড়ে রাখবে। খুব একটা ইম্পর্টেন্ট না, তাও পড়ে রাখতে পারো। এবং পৌরবসতির বিন্যাসের ক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন মডেল দিয়েছে। দেখো বার্জেস দিয়েছিলেন এককেন্দ্রিক মডেল, হোমার হোয়াইট দিয়েছিলেন বৃত্তকলা মডেল, হ্যারি সুলমান দিয়েছিলেন বহুকেন্দ্রিক মডেল। তাহলে কোন মডেল কে দিয়েছিলেন এবং কত সালে, এটা একটু মনে রেখো, কারণ এখান থেকে কিন্তু ম্যাচিং টাইপ প্রশ্নও আসতে পারে। হয়ে গেল আমাদের। এইবার আমরা চলে আসব আমাদের ভারতের ভূগোল, যেটা আমাদের পার্ট সি। এখানে কিন্তু মোট ৬টা ইউনিট রয়েছে। প্রত্যেকটা ইউনিট কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ইনফরমেটিভ ইউনিট। কিন্তু আমি একটা জিনিস ভালো করে প্রত্যেককেই বলে দিচ্ছি আজকের এই ভিডিওতে, লাস্ট ভিডিও থার্ড সেমিস্টারের, এটাই তোমাদের লাস্ট মিনিট সাজেশন। আগামীকাল তোমাদের পরীক্ষা। এখান থেকে কিন্তু মাত্র 10টা প্রশ্ন আসবে, এর বেশি তো নয়। দেখো ৬টা ইউনিট থেকে আসবে মাত্র 10টা প্রশ্ন। কিন্তু এখানে যেহেতু প্রত্যেকটা ইউনিটই হচ্ছে আমাদের ইনফরমেটিভ, মনে রাখার, মুখস্থ করার, এখানে বোঝার মতো কিছু নেই, সেই জন্য মুখস্থ ছাড়া এখানে কোনো উপায় নেই। কনসেপ্টের কোনো দরকার নেই, শুধু মুখস্থ করে যাবে। তাহলে ভারতের জনসংখ্যায় আমরা ওই একই জিনিস আবার পড়বো, আদমশুমারি কিন্তু একদম ডিটেলসে পড়ে যেতে হবে। কিচ্ছু করার নেই, মুখস্থ করতে হবে ভারতের আদমশুমারি। যা যা ইনফরমেশন আছে সবটাই কিন্তু ভালো করে পড়বে। তার মধ্যে এইটা খুব ইম্পর্টেন্ট, ভারতে প্রথম আদমশুমারি শুরু হয়েছিল কত সাল থেকে? ঠিক আছে? এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং নিয়মিতভাবে কবে থেকে শুরু হলো? এটা 1881 থেকে নিয়মিতভাবে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর হলো। এবং আমাদের সর্বশেষ কোনটা আদমশুমারি? আমরা সবাই জানি 2011 সালের আদমশুমারি, এবং সেই আদমশুমারির স্লোগান ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। ক্লিয়ার? এই কটা কিন্তু এখান থেকে পড়বে।
এবার এগুলো তো নিশ্চয়ই প্রত্যেকেই পড়েছে। সর্বাধিক লিঙ্গ অনুপাতের রাজ্য কোনটা? কেরল। সর্বনিম্ন কোনটা? এটা হচ্ছে হরিয়ানা। সর্বাধিক সাক্ষরতার রাজ্য কেরল, যদিও বর্তমানে মিজোরাম হয়ে গেছে, কিন্তু তোমরা পরীক্ষাতে যদি আসে অবশ্যই কিন্তু কেরলটাই করবে। ঠিক আছে, যেহেতু প্রত্যেকটা বইয়ে রয়েছে। এবার সর্বনিম্ন সাক্ষরতা হচ্ছে বিহারে রয়েছে। সব থেকে বেশি জনসংখ্যা উত্তরপ্রদেশ এবং সব থেকে কম হচ্ছে আমরা প্রত্যেকেই জানি সিকিম। আর যদি জনঘনত্বের দিক দিয়ে দেখি তাহলে বিহারের জনঘনত্ব সব থেকে বেশি, তারপরে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে, এবং সব থেকে কম জনসংখ্যার বা জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে, মানে সর্বনিম্নর ক্ষেত্রে অরুণাচল প্রদেশ। প্রতি বর্গ কিলোমিটারে দেখো মাত্র 17 জন বাস করে। এইটা কিন্তু একটু ভালো করে পড়বে। ঠিক আছে, তাহলে এখানে এগুলোই একটু আগে বলছিলাম, জনসংখ্যার ভিত্তিতে প্রথম কটা রাজ্য, সর্বনিম্ন জনসংখ্যার ভিত্তিতে কি কি রাজ্য রয়েছে, এগুলো প্রত্যেকটা ইনফরমেটিভ জিনিস। ঠিক আছে, আচ্ছা, এইবার এইটা একটু তোমরা পড়ে রাখবে, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? 77.04%। এটা কিন্তু ভালো করে একটু পড়ে রাখবে। আর লিঙ্গানুপাতের বিষয়গুলো বলেই দিয়েছি তোমাদের, আর নতুন করে বলার কিছু নেই। এখানে চার্ট করে যে বিষয়গুলো দেওয়াই রয়েছে, যে 2011 সাল অনুযায়ী সর্বোচ্চ এবং সর্বনিম্ন কোন কোন জনঘনত্বপূর্ণ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে। আর এই জনসংখ্যার বৃদ্ধির গতি প্রকৃতির আমরা যে চারটে পার্ট দেখতে পাই, এই চারটে কিন্তু একদম মুখস্থ করে নেবে। প্রথমে আমাদের সুস্থির বৃদ্ধি, মানে বৃদ্ধির হার কি ছিল? খুব ধীর। তারপরে আস্তে আস্তে বৃদ্ধির হার বাড়তে শুরু করলো, সেই জন্য এটাকে আমরা বলছি ধীর বৃদ্ধি। এবং তারপরে হঠাৎ করে অনেকটা বেড়ে গেল, প্রায় দেখো বলছে 2.2% বার্ষিক বৃদ্ধি হচ্ছে, অনেকটা বেড়ে গেল। এবার আস্তে আস্তে আবার নিম্নমুখী বৃদ্ধি শুরু হলো। তো এই কোন সাল থেকে কোন সাল পর্যন্ত আমরা এটাকে কি ধরনের গতি প্রকৃতি হিসাবে ভাগ করেছি জনসংখ্যা বৃদ্ধির, এইটা কিন্তু ভালো করে একদম মুখস্থ করবে। বিভিন্ন বইয়েও কিন্তু অনুশীলনীতে এই ধরনের প্রশ্ন রয়েছে, তোমাদের টেস্ট পেপার থেকে শুরু করে আরো যেগুলো বই সলভ করেছো তোমরা সেই জায়গাগুলোতে কিন্তু রয়েছে। এটা ভালো করে পড়বে। এবার বয়সলিঙ্গ অনুপাতের ক্ষেত্রে বয়সলিঙ্গ পিরামিড তো এর আগের ইউনিটেই ছিল, ওখানে বলেই দিয়েছি বিষয়গুলো। জাতিগত কাঠামোর মধ্যে এগুলো দেখা একদম সোজা, মানে এগুলো থেকে সাজেশনের মধ্যে কিছু বলার মতো কিছু নেই। আমরা জাতিগত কাঠামো সবাই মানে ছোট থেকেই আমরা পড়ে এসেছি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এগুলো পড়ে এসেছি, এগুলো দেখবে। আর শুধু দেখবে এই তপশিলি জাতি আর উপজাতির এই পার্সেন্টেজটা 2011 সালের আদমশুমারি অনুযায়ী তপশিলি জাতি মানে আমরা যেটাকে বলি এসসি, আর উপজাতি হচ্ছে এসটি, তাহলে কত পার্সেন্ট করে রয়েছে এটা একটু ভালো করে শতাংশটা দেখে যাবে। এবং আমাদের তার সাথে ওবিসিও রয়েছে একটা, পিছিয়ে পড়া বা আদার ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের পার্সেন্টেজটা এটাও তোমরা একটু দেখে নেবে ভালো করে। ঠিক আছে, আর মন্ডল কমিশন কি করেছিল সবাই আমরা জানি, 1980 সালে ওবিসি সম্প্রদায়ের জন্য 27% সংরক্ষণের কথা বলেছিল, তাহলে এটা একটু পড়ে নেবে। ভাষাভিত্তিক দেখো জাতিগত হলো, তারপরে ভাষাভিত্তিক রয়েছে, কোন ভাষায় কোন জায়গাকার মানুষ বেশি কথা বলে, এগুলো একটু ছোটখাটো বিষয়গুলো দেখে নেওয়া। দেখো সবই হচ্ছে এই পার্টটা কি বললাম ইনফরমেটিভ, মুখস্থের জায়গা পুরোপুরি, কনসেপ্টের তো এগুলো তো বোঝার কিছু নেই, শুধুমাত্র তোমাদেরকে মুখস্থ করতে হবে। ধর্মভিত্তিকের মধ্যে হিন্দু, ইসলাম, খ্রিস্টান এগুলো রয়েছে, এগুলো একটু দেখবে কোন জায়গায় কত পার্সেন্ট করে রয়েছে। এইবার এই কার্যকর সাক্ষরতার হারের ক্ষেত্রে আমরা বললাম একটু আগে যে কেরল হচ্ছে সব থেকে বেশি আমরা দেখতে পাই, আর লাক্ষাদ্বীপে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কিন্তু সব থেকে বেশি সাক্ষরতার হার। ঠিক আছে, তাহলে যদি রাজ্য হিসাবে তোমাদের যদি দেয় প্রশ্ন ভালো করে লক্ষ্য করবে, আর যদি কেন্দ্রশাসিত দেয় তাহলে কিন্তু ওটার উত্তর লাক্ষাদ্বীপ হবে। এইটা কিন্তু ভালো করে মানে একদম ভুলবে না, রাজ্য হিসাবে দিলে সব থেকে বেশি সাক্ষরতা আমরা দেখতে পাই কেরল, আর কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে প্রশ্নে কিন্তু উল্লেখ থাকবে রাজ্য দিচ্ছে না কেন্দ্রশাসিত, ভালো করে দেখে কিন্তু করবে। জল সম্পদের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, 22 মার্চ বিশ্ব এবং জাতীয় জল দিবস পালন করা হয়। ঠিক আছে, আর জলনীতি ভারতে চালু করা হয়েছিল 1987 সালে। এবার সংরক্ষণের অনেক পদ্ধতি রয়েছে, আমি জানি পড়েছো অনেকেই, পদ্ধতির নামগুলো মনে রাখবে। ঠিক আছে, কি কি আমাদের সংরক্ষণের পদ্ধতি রয়েছে এবং সরকারি কি কি উদ্যোগ রয়েছে। জল মিশন 2019, নমামি গঙ্গে প্রকল্প 2014, অটল ভূজল যোজনা এটা হচ্ছে 2019। তাহলে কোন রাজ্যগুলোতে এই প্রকল্পগুলো হয়েছিল সেই জায়গাটা একটু কিন্তু মনে রাখতে হবে। এবং আমাদের যে জাতীয় জল মিশন রয়েছে 2011 সালের, এটাও কিন্তু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, সবটা চার্ট করে দেওয়া আছে, পড়বে। এবার দেখো প্রাচীন অনেক পদ্ধতি রয়েছে, যেমন ট্যাঙ্কা পদ্ধতি কোথায়, জোহার পদ্ধতি কোথায়, বাউরি কোথায়, অঞ্চলগুলোর নাম কিন্তু এখান থেকে
মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে এগুলো দেখবে প্রত্যেকটা বইয়ে আছে এবং প্রত্যেকটা তোমরা যে সমস্ত এতদিন ধরে প্র্যাকটিস সেট গুলো করেছো এমসিকিউর জন্য, সেখানে দেখবে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আছে। মানে প্রশ্নের সাথে তোমরা কিন্তু পরিচিত। কিন্তু যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ আবার রিভাইজটা দিয়ে যেতে হবে এই রাতের মধ্যে, সেই জায়গাগুলো আমি একটু বলে দিচ্ছি। যেমন আমরা সবাই জানি বৃষ্টির জল সংরক্ষণে ভারতবর্ষে ১ম কে? ১ম হচ্ছে তামিলনাড়ু। এটা কিন্তু একটা মোস্ট ইম্পোর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ে এবং এই ধরনের প্রশ্ন দেখবে পরীক্ষাতে আসবেই। আসবে এটুকু কিন্তু তোমরা একদম সিওর থাকো। এবং এই ইউনিটের একদম শেষে রয়েছে ভারতের জলসেচ পদ্ধতি। ভারতের জলসেচ পদ্ধতি আমরা জানি ৩ টে ভাগে করছি। মানে অ্যাকচুয়ালি কূপ, নলকূপকে যদি আলাদা করি তাহলে ৪ টে হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি কূপ, নলকূপ একসাথেই যদি ধরি তাহলে কূপ, নলকূপ, আমাদের তার সাথে রয়েছে জলাশয় প্রথা এবং সেচ খাল। তাহলে এবার কোন জায়গায় কি রয়েছে এটা মনে রাখবে। এবং এখানকার সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে ইন্দিরা গান্ধী খাল, এটা আমরা রাজস্থানে দেখতে পাই। ঠিক আছে? এইবার চলে এসো একদম আমাদের এই বিভিন্ন প্রকল্পের নাম এবং কোন প্রকল্প কোন নদীর উপরে রয়েছে বা কোন রাজ্যে অবস্থান করছে। এইটা কিন্তু একটু ভালো করে প্রত্যেকে পড়ে যাবে। সবার বইয়েও রয়েছে বা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এখনই তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে কিন্তু বিষয়টা তোমরা পড়তে পারবে। ঠিক আছে? কারণ এখন বই খুলে পড়তে গেলে অনেক সময় লাগবে। কোথায় আছে না আছে অনেকে হয়তো জানোই না। তো সেক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে নাও। ভারতের বিভিন্ন বহুমুখী নদী পরিকল্পনার নাম একদম চার্ট করে দেওয়া আছে। এখান থেকে কিন্তু ম্যাচিং টাইপ থেকে শুরু করে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। চলে আসবো পরের যে ইউনিট রয়েছে আমাদের শক্তি সম্পদ বা খনিজ সম্পদ। দুটো আলাদা, আলাদা রয়েছে। খনিজ শক্তি। দেখো বিশাল বড় ইউনিট এটা। পুরোটাই কিন্তু ইনফরমেটিভ। ভারতের কোন রাজ্যে কি ধরনের খনিজ সম্পদ বা শক্তি সম্পদ উত্তোলন আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে কিন্তু এখানে রয়েছে। এবং এখানে এই যে চার্ট রয়েছে, এই চার্ট থেকে তোমরা বিশেষ করে পড়বে এই লৌহবর্গীয় খনিজ কোনগুলো, লৌহ সংকর খনিজ কোনগুলো এবং অলৌহবর্গীয় কোনগুলো। এইটা কিন্তু একটু ভালো করে এই উদাহরণগুলো দেখো লেখাই রয়েছে। এই যে উদাহরণ এখানে লাস্টের পার্টটাতে লেখা রয়েছে, উদাহরণগুলো কিন্তু ভালো করে এখানে পড়ে নেবে। ক্লিয়ার হলো? এইবার এখানে প্রত্যেকটা আমাদের রয়েছে লৌহ আকরিক সম্পর্কে। লৌহ আকরিকের শ্রেণীবিভাগে আমরা জানি সবথেকে ভালো লৌহ আকরিক কি? ম্যাগনেটাইট, তারপরে হেমাটাইট, লিমোনাইট, সিডারাইট, এইভাবে কিন্তু বিষয়গুলো মনে রাখবে এবং একটু পার্সেন্টেজ গুলো মনে রাখো। যদি ম্যাচিং টাইপ প্রশ্ন আসে তাহলে পার্সেন্টেজ গুলো অবশ্যই তোমাদের কাজে লেগে যাবে। এবার ম্যাঙ্গানিজের ক্ষেত্রেও তোমরা দেখবে ভারতের কোন রাজ্য ম্যাঙ্গানিজ যদি আমরা দেখি তাহলে মধ্যপ্রদেশ ম্যাঙ্গানিজ উৎপাদনে। ঠিক আছে? আর আমরা দেখব যে এখানে ম্যাঙ্গানিজ উত্তোলনের ক্ষেত্রে আমাদের বিশ্বে ভারতের অবস্থান হচ্ছে ৬ষ্ঠতম। ঠিক আছে? 6th পজিশনে রয়েছে। এই ধরনের ছোটখাটো প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। বক্সাইট যদিও খুব একটা ইম্পোর্টেন্ট না। শুধু মনে রাখবে বক্সাইটের উৎপাদনের জন্য ওড়িশা ১ম স্থানে রয়েছে এবং ভারতে গিবসাইট জাতীয় যে আমরা বক্সাইট দেখতে পাই সেটাই কিন্তু সবথেকে বেশি পরিমাণে উত্তোলন করা হয়। এছাড়া আর বক্সাইট থেকে কিছু দেখার নেই। তামা থেকে কিন্তু ভালো করে দেখবে তামার যে প্রধান আকরিক সেটা হচ্ছে কিউপ্রাইট এবং আরো একটা উল্লেখযোগ্য হচ্ছে এই চ্যালকোসাইট এবং সবথেকে নিম্নতম হচ্ছে চ্যালকোপাইরাইট। তাহলে এই ৩ টের নাম একটু মনে রাখবে এবং তামার সাথে কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন ধাতু মিশিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি হয়। যেমন তামা আর জিঙ্ক মিশিয়ে পিতল, তামা আর টিন মিশিয়ে ব্রোঞ্জ। এই জায়গাটাও তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর যাদের মুখস্থ হয়ে গেছে তাদের কোনো অসুবিধা নেই। এই জায়গাটা একটু শুধু পড়ে নেবে। ঠিক আছে? এইবার চলে এসো একদম আমরা চলে আসবো এই অভ্রতে। অভ্রতে তো বলেই দিলাম যে মাস্কোভাইটটা সবথেকে ইম্পোর্টেন্ট এবং অভ্রের ক্ষেত্রে আমরা দেখছি যে অন্ধ্রপ্রদেশ সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। ঠিক আছে? সবথেকে বেশি অভ্র আমরা দেখতে পাই। বৃহত্তম অভ্র উৎপাদক রাজ্যই হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে দেখতে পাই আমরা এই যে এখানে দেখো কোডারমা, এই যে বিশ্বের বৃহত্তম অভ্র খনি কোডারমা। আর এখানে অন্ধ্রপ্রদেশের নেল্লোর হচ্ছে অভ্র উৎপাদক জেলার মধ্যে পড়ছে, মানে প্রধান জেলার মধ্যে পড়ছে। এবার কয়লার মধ্যে কি পড়তে হবে? দেখো কয়লার মধ্যে আমরা মেইনলি যেটা পড়বো এই শ্রেণীবিভাগটা পড়বো। সবাই পড়েছি, ছোট থেকেই পড়ে এসেছি অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট। আর এই যে কার্বনের যে পার্সেন্টেজ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুবই রয়েছে। পড়বে ভালো করে যে কোন শ্রেণীর কয়লাতে কত শতাংশ করে কার্বন থাকছে। ঠিক আছে? এবার বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যের উৎপাদন পড়বে কয়লা সম্পর্কিত। খনিজ তেল মানে আমরা জানি খনিজ তেল ভারতের সবথেকে বেশি উৎপাদন কোথায় হয়? এই মহারাষ্ট্রে। আমরা নাম শুনেছি সবাই বোম্বে হাই, তাহলে এটা আর আলাদা করে বলার কিছু নেই। এবং এই পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে ন্যাপথা।
আর ভারতের প্রাচীনতম তৈল খনি হচ্ছে আসামের ডিগবয়। আর বোম্বে হাই একটু আগেই বললাম ভারতের বৃহত্তম। এখান থেকে আর কি বলার রয়েছে, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা মোস্ট। ঠিক আছে? আচ্ছা, এইবার এখানে একটু আমি চলে আসি প্রাকৃতিক গ্যাস, খুব একটা ইম্পোর্টেন্ট নয়। তাও এই ওএনজিসির নামটা মনে রাখবে। পুরো নামটা ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। এটা হচ্ছে ওএনজিসির পুরো অর্থ। ঠিক আছে? ইউরেনিয়াম আমরা জানি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ইউরেনিয়াম ব্যবহার করি আমরা, এবং ভারতের ক্ষেত্রে আমরা যদি পরেও আসি তার আগে একটু বলে দিই পৃথিবীতে ১ম রয়েছে কাজাখস্তান। দেখো, ভারত শুধু নয় গোটা পৃথিবীতে খুব লিমিটেড জায়গাতেই কিন্তু এই ইউরেনিয়াম উৎপাদন করা হয়। তার মধ্যে এই কাজাখস্তান রয়েছে। এবং এই ইউরেনিয়ামকে নিয়ে আমরা দেখছি পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র তার মধ্যে ভারতের সবথেকে ১ম যেটা স্থাপন হয়েছিল সেটা মহারাষ্ট্রের তারাপুর। এটা একটা নাম মনে রাখবে। এবং ভারতের বৃহত্তম এবং নবীনতম পারমাণবিক শক্তি কেন্দ্রের নাম হচ্ছে কুদানকুলাম। এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে? আচ্ছা। থোরিয়ামটা আমরা দেখতে পাই এক জায়গাতেই আমরা, ভারতবর্ষে আমরা এক জায়গাতেই দেখতে পাই। থোরিয়ামের সঞ্চয় রয়েছে এই যে আমরা অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনম অঞ্চলে, বা এই যে আমাদের সে কেরলের যে মালাবার উপকূলে ত্রিভাঙ্কর, এই জায়গাটায় কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে? এই দুটো জায়গা মোটামুটি রয়েছে। তার মধ্যে ত্রিভাঙ্করে সবথেকে বেশি আমরা দেখতে পাই। এবার অচিরাচরিত শক্তির মধ্যে আমরা জানি সৌরবিদ্যুৎ রয়েছে, জলবিদ্যুৎ রয়েছে, বিভিন্ন জিনিসগুলো রয়েছে। তাহলে সৌরবিদ্যুতের ক্ষেত্রে আমরা পড়ব এই কোন জায়গাগুলো রয়েছে আমাদের উৎপাদক অঞ্চলগুলো বা স্থানগুলো বা প্রকল্প। তাহলে রাজস্থান আমরা দেখছি সব থেকে বেশি সৌরবিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তারপরে গুজরাটের চারাং সোলার পার্ক। এইভাবে কিন্তু তোমাদের ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে যে চারাং সোলার পার্কটি কোন রাজ্যে অবস্থিত। তাহলে সেটা হচ্ছে গুজরাট। আবার ভাদলা সোলার পার্ক রয়েছে যেটা কিন্তু রাজস্থানে রয়েছে। এইভাবে কিন্তু প্রশ্নগুলো দিতে পারে। এবার বায়ু শক্তি উৎপাদনে উইন্ড এনার্জি আমরা জানি যে গুজরাট। এটা উইন্ড এনার্জির ক্ষেত্রে গুজরাট। তার মধ্যে বিশেষ করে গুজরাটের কচ্ছ অঞ্চল, লাম্বা রয়েছে এই জায়গাগুলো, এবং তামিলনাড়ুর মুপান্ডাল কিন্তু ভারতের বর্তমানে সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র হিসাবে পরিচিত। তাহলে এই জায়গাটা একটু মনে রাখবে। তোমরা যারা এর আগে নোটস পেয়েছো প্রত্যেকের কাছে এগুলো রয়েছে, ছক আকারে দেয়া রয়েছে। জাস্ট আমি এখন সাজেশনের জন্য ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে রাখছি। খুব একটা বেশি জোয়ার ভাটা ইম্পর্টেন্ট না, তাও আমি বলে রাখছি কচ্ছ উপসাগর, এটা জোয়ার ভাটা বিদ্যুৎ কেন্দ্র এখানে গড়ে উঠেছে। এবং আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাই সুন্দরবন অঞ্চলেও কিছু রয়েছে, এটা একটু পড়বে। এবং ভূতাপ শক্তি রয়েছে আমাদের, ভূতাপ শক্তির উৎসর মধ্যে আগ্নেয়গিরি, উষ্ণ প্রস্রবণ, গিজার, এগুলো পড়ছে। এইবার জৈব গ্যাসের মধ্যে মনে রাখবে হচ্ছে জৈব গ্যাসের প্রধান উপাদান কোনটা। দেখো জৈব গ্যাসের মধ্যে তো অনেক কিছুই থাকে, কিন্তু প্রধান উপাদান হচ্ছে এই মিথেন। ঠিক আছে? এটা এখান থেকে পড়ে নেবে ভালো করে, মিথেনের নামটা মনে রাখবে, জৈব গ্যাস মানেই মনে রাখবে তাহলে মিথেন। এবার ওটেক তো আগেই আমি একবার বলেছিলাম তোমাদের যখন বায়ুমণ্ডল চ্যাপ্টারটার সাজেশন দিচ্ছিলাম। এবার এখানে ওটেকটা রয়েছে আমাদের পুরো অর্থ, এবং ওটেক বিষয়টা কি সেই জায়গাটায়। এবং ভারতের প্রথম ওটেক প্রকল্পটি গড়ে উঠেছে কিন্তু লাক্ষাদ্বীপের কাভারাত্তি দ্বীপে। এইটা আমি স্টার মার্ক করে রাখলাম, একটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে কিন্তু পড়ছে। ক্লিয়ার হলো? তাহলে কমপ্লিট আমাদের। এবার কৃষিকাজে চলে এসো। কৃষিকাজের ক্ষেত্রে আমরা এই খারিফ শস্য, রবি শস্য, জায়েদ শস্য একদম বাচ্চাদের প্রশ্ন, আর কিচ্ছু না। এবং এগুলো প্রত্যেকটার উদাহরণ কি কি আছে পড়তে হবে। ঠিক আছে? আমি জানি মুখস্থ প্রত্যেকেরই হয়ে গেছে। শস্যাবর্তন কি, শস্য সমন্বয় কি পড়বে। তার মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট এইটা শস্য প্রকারতাটা ভালো করে কিন্তু পড়বে। ঠিক আছে? শস্য প্রকারতা নির্ণয়ের যে সূত্র রয়েছে আমাদের, মোট চাষের জমি বাই প্রকৃত চাষের জমি, এইটা ভালো করে মনে রাখবে। সবুজ বিপ্লব আমি জানি সবাই পড়েছো। ভারতের ক্ষেত্রে কে জনক, গোটা ওয়ার্ল্ড ওয়াইড এর ক্ষেত্রে কে জনক, কোন রাজ্য থেকে প্রথম সবুজ বিপ্লবের সূচনা হয়। এগুলো সাধারণ প্রশ্ন, প্রত্যেকেরই ইতিমধ্যে মুখস্থ হয়ে গেছে, নতুন করে কিছু বলার নেই। শ্বেত বিপ্লবের ক্ষেত্রে আমরা জানি এটাকে আমরা অপারেশন ফ্লাডও বলে থাকি, এবং আমুল হচ্ছে ভারতের বৃহত্তম দুগ্ধ প্রতিষ্ঠান। ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখবে। এবং শ্বেত বিপ্লবের জনক হচ্ছে ডক্টর ভার্গিস কুরিয়েন। এনাকে আমরা দুগ্ধ মানবও বলে থাকি। নীল বিপ্লব মানে আমরা জানি মাছের উৎপাদন। তাহলে কোন বিপ্লব কিসের সাথে যুক্ত, এটা কিন্তু মনে রাখবে, এবং প্রত্যেকটারই জনক রয়েছে। গোলাপি বিপ্লব এটাও পড়ে রাখবে ভালো করে। এবং এই যে চিংড়ির রাজধানী আমরা কাকে বলি, নেল্লোর জেলাকে আমরা বলে থাকি। এবার কয়েকটা কৃষিজ ফসল তোমাদের সিলেবাসে রয়েছে, যেমন পাট রয়েছে। তাহলে এগুলো তোমরা অলরেডি কিন্তু মাধ্যমিকের সময় বিভিন্ন জিনিসগুলো পড়েছিলে, এবং পাট উৎপাদনে জানো আমাদের পশ্চিমবঙ্গই প্রথম স্থান অধিকার করেছে। তাহলে জায়গার নামগুলো মনে রাখতে হবে, তাহলেই হলো। আর কার্পাস
চাষের ক্ষেত্রে আমরা জানি আমাদের পশ্চিম ভারতের মধ্যে গুজরাট, মহারাষ্ট্র এগুলো জায়গা কি কার্পাসের ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য। তাহলে ভারতের ক্ষেত্রে বৃহত্তম তুলা উৎপাদক রাজ্যই হচ্ছে গুজরাট। মাথায় রাখবে, ইম্পর্টেন্ট একটা প্রশ্নের মধ্যে পড়ছে। এইবার চলে এসো একদম এই আমরা কার্পাস গবেষণাগারটা পড়ে রাখবে। মহারাষ্ট্রের নাগপুরে রয়েছে। ঠিক আছে? আচ্ছা। আখ চাষের ক্ষেত্রে আমরা সবাই জানি ইক্কু রাজ্য আমরা কাকে বলি? উত্তরপ্রদেশকে, ইউপি কে বলে থাকি। কারণ সেখানে সবথেকে বেশি হয় এবং ১ম স্থান অধিকার করে কিন্তু ব্রাজিল। ঠিক আছে? ব্রাজিলের পরেই কিন্তু ভারত রয়েছে। ব্রাজিল হচ্ছে আখ উৎপাদনে ১ম আর ২য় হচ্ছে আমাদের ভারত রয়েছে। এবার আখ গবেষণাগারে এখানে কিন্তু আমরা বেশ কয়েকটা নাম পাই। তার মধ্যে উত্তর ভারতের বা প্রধান যদি আমরা বলি তাহলে উত্তরপ্রদেশের লখনৌ। আর দক্ষিণ ভারতেও কিন্তু আখ গবেষণাগার রয়েছে যেটা কোয়েম্বাটুরে রয়েছে। মনে রাখবে ভালো করে। আর হেক্টর প্রতি যদি বলে আখ উৎপাদনে ১ম কোন রাজ্য? তাহলে সেটার উত্তর হচ্ছে তামিলনাড়ু। মানে সবথেকে বেশি আখ উৎপাদন হচ্ছে আমাদের কোন রাজ্য? ইউপিতে। কিন্তু যদি হেক্টর প্রতি বলে মানে পার্সেন্টেজ অনুযায়ী যদি হয় তাহলে প্রশ্নে দেখে কিন্তু উত্তর করবে। হেক্টর প্রতি যদি বলে দেয় তাহলে তামিলনাড়ু। আর যদি টোটাল আমাদের শতাংশ হিসাবে বলে তাহলে হচ্ছে উত্তরপ্রদেশ। আর রেটুন আমরা সবাই জানি আখের ক্ষেত্রে আমাদের রেটুন রয়েছে। আর তার সাথে আমরা যদি এবার চায়ে চলে আসি, চায়ে তো আর আলাদা করে কিছু বলার নেই। আচ্ছা গবেষণাগারগুলো তো বলেই দিলাম, গবেষণাগারগুলো মনে রাখবে। জানি প্রত্যেকের মুখস্থ অলরেডি হয়ে গেছে। চা আমাদের ১ম হচ্ছে আসাম, ২য় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে? তাহলে চা কোন বন্দর দিয়ে সবথেকে বেশি রপ্তানি হয় আশা করি সবাই জানো। আর হেক্টর প্রতি যদি আবার চা উৎপাদনে দেয় কে ১ম তাহলে হচ্ছে কর্ণাটক। দেখো হেক্টর প্রতি কিন্তু উৎপাদন আলাদা আর শতাংশের ভিত্তিতে উৎপাদন আলাদা। দুটো কিন্তু মনে রাখবে। ঠিক আছে? আচ্ছা। এইবার চলে এসো চায়ের শ্রেণীবিভাগ এগুলো আশা করি অনেকেই পড়েই নিয়েছো। খুব একটা ইম্পোর্টেন্ট না। তাও বলা যায় না পরীক্ষাতে আসতে পারে। যদি কারো এক জায়গায় চার্ট না করা থাকে বা বই যদি কারো না থাকে আমি একটু স্ক্রিনটা এখানে পজ করলাম। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। অনেক রকম চা রয়েছে। যদি ভারতের ক্ষেত্রে বলি তাহলে ভারতীয় চা যেটা ভারত আর শ্রীলঙ্কায়। কালো চা যেটা ভারত, শ্রীলঙ্কা, কেনিয়া এই দেশগুলোতে আমরা দেখতে পাই। ওলং চা বা ইয়ারবা মাটে প্যারাগুয়েতে দেখা যায়। তাহলে কোন চা বিশেষ কোন জায়গায় উৎপাদন হচ্ছে, কোন দেশে উৎপাদন হচ্ছে এরকম আসতে পারে বা বিশেষ বৈশিষ্ট্য। যেমন এর আগে একবার বিভিন্ন জায়গায় আমি প্রশ্ন দেখেছি এটা দিয়েছে যে চা পাতা শুকিয়ে বা গুঁড়ো করে কোন চা উৎপাদন হয়? ভারতের ক্ষেত্রে আমরা এটা করে থাকি। কালো চা উৎপাদন হচ্ছে ভারতে, শ্রীলঙ্কাতেও হচ্ছে। এবার আমাদের পরের ইউনিট রয়েছে অনেক কিছু রয়েছে সড়ক পরিবহনের আমরা বা পরিবহন যোগাযোগের আমরা জানি একটা পরিবহন পার্ট একটা যোগাযোগ পার্ট মানে একটা ট্রান্সপোর্ট একটা কমিউনিকেশন। তাহলে ট্রান্সপোর্টের ক্ষেত্রে সড়ক বিভিন্ন রকম যে রয়েছে তার মধ্যে আমাদের সোনালী চতুর্ভুজটা ভালো করে পড়তে হবে। পড়ে নিয়েছো নিশ্চয়ই সবাই। তাহলে সোনালী চতুর্ভুজের ক্ষেত্রে যে লেন্থ গুলো রয়েছে বা দৈর্ঘ্যগুলো রয়েছে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত এবং সব থেকে ক্ষুদ্রতম বাহু কোনটা আর দীর্ঘতম বাহু কোনটা এটা ভালো করে কিন্তু পড়বে। ঠিক আছে? আর সড়ক পথের ক্ষেত্রে কোনটা আরো পড়বে বলতো? এই যে ২য় স্থান অধিকার করেছে পৃথিবীতে। আমেরিকা যুক্তরাষ্ট্র ১ম স্থান অধিকার করেছে সড়ক পথের ক্ষেত্রে। ঠিক আছে? এবং এই দীর্ঘতম সড়ক পথ বা ক্ষুদ্রতম এগুলো তো নিশ্চয়ই প্রত্যেকেই পড়েই নিয়েছো। এগুলো নতুন করে কিছু বলার নেই। এগুলো মাথায় রাখবে। রেলপথ পরিবহনের ক্ষেত্রে এই যে জোনটা রয়েছে, জোন থেকে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। যেমন আমাদের দেখো এই যে উত্তর-পূর্ব সীমান্ত এনএফ রেলওয়ে আমরা বলি। আমরা উত্তর রেল বলি, দক্ষিণ রেল, পূর্ব রেলের সদর দপ্তর রয়েছে কলকাতা। আবার মেট্রো রেল আছে দেখবে মেট্রো রেলেরও সদর দপ্তর কিন্তু এই যে কলকাতা রয়েছে, মেট্রো রেল। তাহলে এই জোন থেকে কিন্তু একটা ডাইরেক্ট প্রশ্ন দিতে পারে। আবার তোমাদের ম্যাচিং টাইপ প্রশ্নও আসতে পারে। রেলপথ আমরা হীরক চতুর্ভুজ যেমন যা আমরা সড়ক পথে কি জানলাম সোনালী ছিল এখানে হীরক চতুর্ভুজ রয়েছে। বুলেট ট্রেন বিষয়টা একটু দেখে রাখবে এবং এই যে মেট্রো কোন বছর চালু হয় বিশেষ করে কলকাতা মেট্রোটা কত সালে চালু হয় এটা একটু ভালো করে মুখস্থ করে রাখবে এবং নাম্মা মেট্রো আমরা কোনটাকে বলি যেটা আমাদের বেঙ্গালুরু মেট্রো এটাকে আমরা নাম্মা মেট্রো বলে থাকি। ঠিক আছে? আচ্ছা, অনেক ইনফরমেশন দেওয়া আছে যেমন কিছু কিছু আমি একটু বলে দিচ্ছি। ভারতের জীবনরেখা, উন্নয়নের জীবনরেখা আমরা কাকে বলি? জলপথকে বলে থাকি। এই জিনিসগুলো একটু না পড়বে ভালো করে। ঠিক আছে? জলপথ পরিবহনে যেমন NW আমরা বলছি ন্যাশনাল ওয়াটারওয়েজ জাতীয় জলপথ। জাতীয় জলপথ ১ এই ১ নাম্বারটা কোন নদীর উপরে এবং কোথা থেকে কতদূর পর্যন্ত প্রবাহিত হয়েছে। এই ছকটাও ভালো করে কিন্তু পড়ে রাখবে। ঠিক আছে?
আচ্ছা। বিভিন্ন যে বন্দরগুলো রয়েছে তার মধ্যে এই যে হাইটেক বন্দর কোনটা? আধুনিক প্রযুক্তি নির্ভর বন্দর কোনটা? এটা আমরা প্রত্যেকেই জানি। মহারাষ্ট্র বা জওহরলাল নেহেরু বন্দর, নবসেবা বন্দর আমরা বলে থাকি। আর বিশাখাপত্তনম বন্দর হচ্ছে ভারতের সবথেকে গভীরতম বন্দর। আর কান্ডালা হচ্ছে শুল্কমুক্ত বন্দর। দেখো যা মার্ক করে দিচ্ছি একটু যদি মাথায় রাখতে পারো না, ব্যাস আর কিচ্ছু দেখার দরকার নেই। পরীক্ষা কিন্তু প্রত্যেকের ফাটাফাটি হবে। ঠিক আছে? আচ্ছা। এই মারমাগাও দিয়ে আমরা কি জানি? লোহা রপ্তানি করা হয়। এটা একটু মনে রাখবে, মারমাগাও বন্দর দিয়ে লোহা রপ্তানি করা হয় আর কলকাতা দিয়ে চা রপ্তানি করা হচ্ছে। এবার আমরা যদি আকাশপথ পরিবহনে চলে আসি, তাহলে বিভিন্ন আমরা বিমানবন্দরের নাম পাবো। ইন্টারন্যাশনাল আমাদের অনেক ভারতবর্ষে বেশ কিছু বিমানবন্দর রয়েছে। তার মধ্যে সবথেকে বড় হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা ভারতের শুধু বৃহত্তম না, তার সাথে, সাথে ব্যস্ততম। তুমি ভারতবর্ষ থেকে বাইরে যে কোনো দেশে যেতে চাও না কেন, এই একমাত্র ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডাইরেক্ট ফ্লাইট পাওয়া যায়। সুতরাং এটা একটু ভালো করে মনে রাখবে। ঠিক আছে? আর কলকাতার ক্ষেত্রে তো আমরা জানি আমাদের কি রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। তাহলে এগুলো একদম সহজ বিষয় রয়েছে, মনে রাখবে। এবং আমাদের যে বিভিন্ন সংস্থা রয়েছে, যেমন নিশ্চয়ই তোমরা এয়ার ইন্ডিয়ার নাম শুনেছ। শুনেছ তো? এয়ার ইন্ডিয়ার নাম। তাহলে এয়ার ইন্ডিয়া বিষয়টা মনে রাখবে। আর আমাদের এই রজ্জুপথ বা দড়িপথ একটা রয়েছে, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি? রোপওয়ে বলি। তাহলে কোনটা দীর্ঘতম, কোনটা উচ্চতম, কোনটা দ্রুততম, এই ৩ টে একটু রোপওয়ের জায়গাগুলো মাথায় রাখো। ঠিক আছে? আচ্ছা। এবার বিভিন্ন রকম যে ব্যক্তিগত যোগাযোগের রয়েছে আমাদের, টেলিযোগাযোগ, ডাক যোগাযোগ, তার মধ্যে আমাদের ইম্পোর্টেন্ট হচ্ছে এই বিএসএনএল। এই বিএসএনএল এটার পুরো অর্থ। আর এই ট্রাই, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, স্টার মার্ক করে রাখলাম। ফুল ফর্ম কিন্তু পরীক্ষাতে আসতে পারে। মোবাইল নিয়ে বলার কিছু নেই। তোমার সামনেও আছে, আমার সামনেও আছে, আমাদের সবার সামনে আছে মোবাইল। এবং বিশ্বের বৃহত্তম মোবাইল ব্যবহারকারী দেশ হচ্ছে চীন, এবং আমাদের ভারতবর্ষ হচ্ছে ২য় স্থান অধিকার করেছে। টেলিগ্রাম আমরা জানি প্রত্যেকেই বন্ধ হয়ে গেছে। তো প্রশ্ন কিন্তু এটা থেকেই আসে, টেলিগ্রাম পরিষেবা কত সালে বন্ধ হয়? ২০১৩ সালে বন্ধ হয়। পড়ে নেবে এটা ভালো করে। আচ্ছা। এবার এই যে জনপ্রিয় কিছু সামাজিক মাধ্যম রয়েছে, প্রত্যেকেরই চেনা। Facebook রয়েছে, Twitter যেটা এখন বর্তমানে X নামে পরিচিত, Instagram, WhatsApp, ইমেল। এবার কোন সালে কোনটা প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো সব দেওয়া আছে। পারলে স্টার, মানে এই যে আমি এখানে স্টার মার্ক আলাদা করে করছি না, তোমরা এক কাজ করো, স্ক্রিনশট নিয়ে নাও। ঝট করে এটাকে স্ক্রিনশট নিয়ে নাও। নিয়ে এটা কিন্তু একটু পড়ে রাখো। ঠিক আছে? যে কোন সালে কোনটা প্রতিষ্ঠিত হয়। আর সবথেকে তাহলে পুরনো আমরা কোনটা দেখব? সবথেকে কিন্তু পুরনো এই ইমেল। সবথেকে পুরনো কিন্তু ইমেল। ইমেল কিন্তু বহুদিন ধরে প্রচলিত। বেতারের মধ্যে আমরা আকাশবাণী নাম শুনেছি সবাই। আকাশবাণী নামটা মনে রাখবে। অল ইন্ডিয়া রেডিও আকাশবাণী। দূরদর্শনের ক্ষেত্রে আমরা দূরদর্শন নাম কম বেশি সবাই শুনেছি। চলচ্চিত্রের ক্ষেত্রে মানে এগুলো খুব একটা যদি ইম্পোর্টেন্ট নয়। প্রিন্ট মিডিয়াটা একটু মনে রাখবে ভালো করে। এখানে বিভিন্ন সংবাদপত্রের নাম দেওয়া আছে প্রিন্ট মিডিয়া হিসাবে। এই জায়গাটাও তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। যদি কারো বইয়েতে না থাকে, এটা ভালো করে বিভিন্ন নাম রয়েছে। যেমন হিন্দুস্তান টাইমস হচ্ছে ভারতের বৃহত্তম। আর বাংলার মধ্যে আমাদের আনন্দবাজার পত্রিকা রয়েছে। ঠিক আছে? এটা কিন্তু ভালো করে পড়বে। এবার লাস্ট একদম ইউনিটে চলে আসবো আমাদের বাণিজ্য অর্থনীতি, একদম সহজ। অভ্যন্তরীণ বাণিজ্য, পাইকারি বাণিজ্য, বা এদিকে আমরা যদি আরেকটা ভাগ করি বৈদেশিক বাণিজ্য রয়েছে। মানে একটা মেন হচ্ছে অভ্যন্তরীণ আর বৈদেশিক। একটা দেশের অভ্যন্তরে হচ্ছে সেটাকে আবার দুভাগে করছি, পাইকারি আর খুচরো। আর বৈদেশিক আমদানি রপ্তানি আবার দুটো ভাগ করছি। তাহলে এই জায়গাটা একটু ভালো করে কোন জায়গায় কি বাণিজ্য কিভাবে হচ্ছে না হচ্ছে মনে রাখবে। এবং আমরা প্রত্যেকটা বাণিজ্যের ক্ষেত্রে দেখতে পাই বিশেষ কিছু আমাদের কি রয়েছে, বিশেষ কিছু দেখবে সংস্থা রয়েছে, যেগুলো আমি একটু নিচের দিকে আগে তোমাদের দেখিয়ে দিই। যেমন আমাদের এই WTO বিশ্ব বাণিজ্য সংস্থা রয়েছে। সুইজারল্যান্ডের জেনেভাতে এটা রয়েছে, ১৯৯৫ সালে স্থাপিত হয়েছে। ঠিক আছে? এটার নাম ভালো করে মনে রাখবে। তার সাথে সার্ক, সবাই পড়েছে এর আগেও। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে রয়েছে। এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এবং G20, এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট বর্তমানে। এবং আমরা কোন সালে ভারতে দেখতে পেয়েছিলাম G20 সম্মেলন হয়েছিল? দেখো ভারতে নিউ দিল্লিতে ২০২৩ সালে হয়েছিল। তাহলে এটা আমি স্টার মার্ক করে রাখলাম। পরীক্ষায় কিন্তু আসতে পারে। মানে এগুলো কিন্তু একদম মুখস্থ করার মতো। দেখো এগুলো বোঝানোর মতো তোমাদের কিচ্ছু নেই। জাস্ট মুখস্থ করতে হবে। এবং সবার শেষে এই যে ব্রিক্স রয়েছে, ব্রিক্স এর অন্তর্গত কোন, কোন দেশ আছে? পরীক্ষায় হয়তো এইভাবে তোমাদের প্রশ্ন দিল যে নিম্নলিখিত কোন দেশটি ব্রিক্স এর অন্তর্গত নয়? তাহলে তোমাকে আগে মনে রাখতে হবে ব্রিক্স এর মধ্যে কোন, কোন দেশগুলো পড়ে। এইভাবে বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করবে। ঠিক আছে?
তাহলে আমি একদম শর্টে তোমাদের বিশেষ ইম্পোর্টেন্ট বিষয়গুলো বলে দিলাম, মার্ক করে দিলাম। আর আ অনেক জায়গায় কিন্তু আমি বলেছি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে। স্ক্রিনশট আশা করি তোমরা নিয়ে নিয়েছো। তো এবার তোমরা আমাকে জানাবে আগামীকাল কেমন হলো পরীক্ষা। দেখো, পরীক্ষা ভালো হবে এটুকু আমি 100% নিশ্চিত। তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। আর আজকে যা, যা বলে দিলাম, কারো যদি কিছু না পড়া থাকে, মানে না পড়া বলতে কারো যদি মনে হয় যে না স্যার আজকে এই জিনিসগুলো সাজেশনে বলে দিয়েছে, এটা তো আমি পড়িনি এখনো পর্যন্ত, তাহলে আমি বলব ঝট করে কিন্তু একটু বইটা খুলে দেখে নাও, পড়ে নাও। আর নতুন কোনো জিনিস মুখস্থ ডিটেইলস পড়ার দরকার নেই। যতটুকু এতদিন ধরে পড়ে এসেছো ততটুকুই পড়ো। এবং 3rd সেম তো শেষ। যারা 4th সেমে অ্যাডমিশন নিতে চাইছো, তার স্ক্রিনে দেখো যে নাম্বারটি দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে 4th সেমের জন্য অ্যাডমিশন নিতে পারো। এবং যারা 1st সেম পরীক্ষা দিয়ে দিয়েছো, 2nd সেমের জন্য অ্যাডমিশন নিতে চাও, তারাও কিন্তু এরকম অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে? তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, তোমরা একটু যোগাযোগ করে তোমরা 4th সেমের জন্য অ্যাডমিশন নিয়ে নাও। তার আগে ইম্পোর্টেন্ট হচ্ছে পরীক্ষাটা ভালো করে দেওয়া। পরীক্ষাটা ভালো করে দাও প্রত্যেকে। পরীক্ষা দিয়ে এসে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে যে পরীক্ষা কেমন হলো, তোমরা কতগুলো কমন পেয়েছো, এবং আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার সলভ কিন্তু করে দেব। ঠিক আছে? তো চলো, আর বেশি দেরি করব না। প্রত্যেকে ভিডিওটা দেখে নাও ভালো করে। ভালো লাগলে লাইক করে দাও এবং তোমাদের বন্ধু-বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে দাও। ঠিক আছে? সবাইকে অল দ্যা বেস্ট। ভালো করে পরীক্ষা দিও। ঠান্ডা মাথায় পরীক্ষা দিও। ওএমআর শিটে কোনোভাবেই কিন্তু কোনো ভুল করবে না। ধীরে সুস্থে পরীক্ষা দিও।